জিনিসটা যেটা দেখতে পাওয়া যায়। আর আমাদের কুইজ আগে যেটা ছিল কিছু লিমিটেড বিষয়ের উপরে, তো যেহেতু স্যার বললেন পিকচার এবং মিউজিক আইডেন্টিফিকেশন, তাই মিউজিক দিয়ে বলা ভালো। খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরেও জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেও জানো না। তাহলে বইয়ের জগতের বাইরেও অনেকগুলো জগৎ আছে, আজকে কুইজে কিন্তু সেগুলো এক্সপ্লোর হবে। ঠিক আছে, বেশ। অমিত স্যারের জন্য একটা হাততালি। প্রত্যেক খুব সুন্দর একটি গান সূচনার মধ্য দিয়ে তিনি উত্থাপন করলেন। আমরা গর্বিত, আনন্দিত এই ধরনের শিক্ষককে পাওয়ার জন্য, যার মধ্যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে। আচ্ছা, এরপর অমিত স্যার তোমাদের সামনে প্রতিটা গ্রুপ, কারো পিকচার আইডেন্টিফিকেশন আসতে পারে, আবার কারো মিউজিক আইডেন্টিফিকেশন আসতে পারে। তাহলে প্রথমে স্যার মিউজিক কিভাবে দেওয়া হবে এবং নাম্বারিং করা হয়েছে এই গ্রুপ থেকে শুরু হোক। এই গ্রুপের জন্য মিউজিকগুলো, একটা কথা বলে রাখি, সকালে মন দিয়ে শোনো। মিউজিকগুলো যখন শুরু হবে সেখানে কিছুটা অংশ 5-7 সেকেন্ড প্রিলিউড আছে, অর্থাৎ গানটার মুখরাটা শুরু হবে 5-7 সেকেন্ডের পরে। ভালো করে শুনবে, প্রথম যে অংশটা সেটা কিন্তু গানের শুরু নয়, প্রথম অংশটা প্রিলিউড, তারপরে মোটামুটি 5-6 সেকেন্ড পর থেকে আসল গানের মিউজিকটা শুরু হবে। ঠিক আছে, এভাবেই প্রতিটা কিন্তু সেট আছে। ভালো করে শুনবে মন দিয়ে, শোনার পর গেস করবে। ঠিক আছে। আর ছবির ক্ষেত্রে প্রথম ছবি দেখানোর পরেই আইডেন্টিফাই করতে হবে কে। যদি প্রথম চান্সেই বলে ফেলা হয় তাহলে পুরো 5 নম্বর পাবে। তারপরের জন্য আমরা একটা ক্লু দেব, ক্লু নিয়ে যারা বলবে তারা পাবে 4। সেকেন্ড ক্লু পর্যন্ত যাব, দুটো ক্লু দেব, দ্বিতীয় ক্লুতে চিনতে পারলে 3 পাবে, আর চিনতে না পারলে যেমন নেগেটিভ হয় সেই মতো নেগেটিভ হবে। ঠিক আছে, বেশ। প্রথম, আচ্ছা, এই গ্রুপ প্রস্তুত, শুনেছো? যদি প্রয়োজন হয় একবার শোনানো হবে। এই গ্রুপ মিউজিক বোঝা গেছে? এই গ্রুপ প্রস্তুত উত্তর দেওয়ার জন্য? আচ্ছা, এই গ্রুপ উত্তর দিতে চলেছে। তোমরা প্রত্যেকেই আজকে যেহেতু এই সূচনা পর্বে তোমরা করতালির মধ্য দিয়ে এই গ্রুপকে স্বাগতম জানাও। একদম সঠিক উত্তর। এই গ্রুপ পেয়ে যাচ্ছে +5। এই গ্রুপ যেহেতু সঠিক উত্তর দিয়েছে সেজন্য পেয়ে যাচ্ছে +5। খেলার নিয়ম নিশ্চয়ই তোমরা পূর্বেই অবগত আছো যে ব্যক্তিগত প্রশ্নে সঠিক উত্তর দিলে পেয়ে যাবে +5, আর যদি উত্তর ভুল হয় বা উত্তর না দিতে পারো অর্থাৎ নিরুত্তর থাকো তাহলে কিন্তু সেটা নেগেটিভিটি হিসাবে বিবেচিত হবে, হয়ে যাবে -3। এর পাশাপাশি বলে রাখি যে বোনাস রয়েছে, বোনাসে সঠিক উত্তর দিতে পারলে +4, আর যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু -4। সেজন্য খুব চিন্তা ভাবনা করে বিবেচনা করেই তোমাদেরকে বোনাসের জন্য উত্তর দিতে হবে। প্রত্যেকের কাছে বিষয়টা পরিষ্কার? বি গ্রুপের জন্য একটা ছবি দিই। বি গ্রুপের জন্য ছবি আইডেন্টিফাই করো ব্যক্তিটিকে। অন্যান্য গ্রুপের
যে সমস্ত শিক্ষার্থীরা আজকের কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, বুঝতে পারছি যে তোমরা অনেকেই হয়তো পারবে, কিন্তু সেটা শান্তভাবে ধৈর্য ধারণ করতে হবে। ডি গ্রুপ রেডি? চক্রবর্তী একদম সঠিক উত্তর। ডি গ্রুপ পেয়ে যাচ্ছে +5। একদম রিসেন্টলি মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন তার অভিনয় দক্ষতার জন্য। বেশ, চলছে দিকসুই সাধনা বন্ধ বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাক শারদীয়া মুহূর্তে মেগা কুইজ কম্পিটিশন। গ্রুপ সি। গ্রুপ সি এর জন্য বাংলা হাওয়ায় বাদল। সঠিক আইডেন্টিফিকেশনের জন্য বাংলা হাওয়া বাদল দিয়ে। কেমন লাগছে বলো? ভালো তো? নেক্সট ডি গ্রুপ। ডি গ্রুপের জন্য ছবি নেব। ছবি ডি গ্রুপ। যদি স্ক্রিনে বুঝতে অসুবিধা হয় আমার কম্পিউটার স্ক্রিনেও দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার করে। ডি গ্রুপ চেনো? টাইম আছে তো স্যার? টাইম 30 সেকেন্ড টাইম তো? বেশ, টাইমের কথা বলা হয়নি কিন্তু টাইম আছে 30 সেকেন্ড। টাইম এখন থেকে শুরু করলাম। নিউ ম্যাডামকে বলছি টাইমটা একটু দেখবেন, 30 সেকেন্ড। ডি গ্রুপ পারবে? চলছে দিকসুই সাধনা বন্ধ বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাক শারদীয়া মুহূর্তে মেগা কুইজ কম্পিটিশন। প্রথমেই যে সমস্ত কন্টেন্টের উপর আজকের কম্পিটিশনের সূচনা হয়েছে, মিউজিক আইডেন্টিফিকেশন এবং পিকচার আইডেন্টিফিকেশন। আচ্ছা, গ্রুপটা কেমন নেবে? গ্রুপটা কেমন নেবে? গ্রুপ কথা বলা যাবে? ক্লু চাই। ডি গ্রুপ ক্লু নেবে? বেশ, ডি গ্রুপ ক্লু নেবে বলেছে। ক্লু নিয়ে যদি বলতে না পারে পরবর্তী গ্রুপের কাছে বোনাস হিসেবে গেলেও কিন্তু সে 4 পয়েন্টই পাবে, 5 পাবে না, যেহেতু ডি গ্রুপ ক্লেম করে দিয়েছে ক্লু। ক্লু হলো ইনি বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব যিনি অস্ট্রেলিয়ায় 2004 সালে একটি টেস্ট ম্যাচ নিজে 233 এবং 77 দুই ইনিংসে দুটো রান করে একা একটি টেস্ট ম্যাচ জিতিয়েছিলেন। ইনি কে? ক্রিকেটার, ভারতের বিখ্যাত ক্রিকেটার। পরে করে দেব। না, ভুল উত্তর। তাই ডি গ্রুপ পাবে -4। -4 তো ডি গ্রুপ ভুল উত্তর দিয়েছে। -3 হবে, এক কমে যাবে তাই -3। হ্যাঁ, ডি গ্রুপ ভুল উত্তর দিয়েছে -3। ই গ্রুপের কাছে যাবে। ই গ্রুপ পাস করে দিয়েছে, পাস।
তারপর এফ গ্রুপ বোনাসের জন্য ক্রমান্বয়ে যাবে, অর্থাৎ ই হলে তারপরে ই না পারলে এফ, এইভাবে ক্রমান্বয়ে যাবে। রাহুল দ্রাবিড়। একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। প্লাস ফোর এফ গ্রুপ প্লাস 4 রাহুল দ্রাবিড় বর্তমান ভারতীয় ক্রিকেটের কিছুদিন আগে পর্যন্ত কোচ ছিলেন, মেন কোচ ছিলেন। একে ভারতের দা ওয়াল বলা হয়, দা ওয়াল। অর্থাৎ টিম যখনই বিপদে পড়ে রাহুল দ্রাবিড় এসে উদ্ধার করতে, তার অসাধারণ ধৈর্য এবং ব্যাটিং শৈলী দিয়ে। বেশ, নেক্সট প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন যাবে কোন গ্রুপ? ই গ্রুপ। ই গ্রুপ। ই গ্রুপের জন্য মিউজিক হবে। ই গ্রুপ আইডেন্টিফাই করো। করতে পেরেছো? আইডেন্টিফাই। টাইম স্টার্ট নাও। আচ্ছা, নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিচ্ছে এই গ্রুপ, যদিও সময় কিন্তু 30 সেকেন্ড নির্ধারিত, অর্থাৎ 30 সেকেন্ড এর মধ্যেই উত্তর দিতে হবে, না হলে কিন্তু সেটা আচ্ছা ক্লু ব্যাপারটা রয়েছে শুধুমাত্র গানে ক্লু নেই। আচ্ছা ঠিক আছে, আমি রবীন্দ্রসঙ্গীত গানে ক্লু নেই। হ্যাঁ, আরেকবার শোনানো যাবে অবশ্যই। আচ্ছা আরেকবার অনুরোধ করেছে, আরেকবার মিউজিকটা চালানো হোক। বলো ই গ্রুপ। আচ্ছা এখানে বলি, ভুল উত্তর দিলেও -3 আর না উত্তর দিলেও কিন্তু -3, অর্থাৎ তাহলে উত্তর তো যাও একটা দিই। ডাইরেক্ট প্রশ্নে উত্তর না দিতে একদম। -3 হবে। যেটা তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা ব্যক্ত করতে পারো। 5 সেকেন্ড বাকি আছে। না, ভুল উত্তর ই গ্রুপ -3। আচ্ছা এরপর বোনাসের জন্য পরবর্তী গ্রুপের কাছে চলে যাবে। এফ পাস করে দিয়েছে, জি গ্রুপ পাস, এইচ পাস, নেক্সট আই পাস। দর্শকের মধ্যে কে বলতে পারবে? স্যার বলবেন। একদম সঠিক, এটা উপরে জোরে হাততালি। একদম সঠিক উত্তর। দিতে পারলি না? ঠিক আছে, ঘোমটা পরা ওই ছায়া, ঘুমানো রে। বুঝতে পারলি না? বেশ, সবই রবীন্দ্রসঙ্গীত, কিন্তু এগুলো খুব পরিচিত রবীন্দ্রসঙ্গীত। নেক্সট এফ গ্রুপের জন্য, এফ গ্রুপের জন্য ছবি থাকবে। বলো এম গ্রুপের ছবি। স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তর, স্বামী বিবেকানন্দের পুরো ছবি।
A group plus 5. G গ্রুপের জন্য মিউজিক। আচ্ছা, গানটি ও গিয়ে শোনাচ্ছে। আমার বেলা যে যাই চাঁদ বেলাতে নাকি সাঁঝ বেলাতে। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর বেলাতে, আমার বেলা যে যায়। জি গ্রুপ পেয়ে গেল +5। এবার এইচ গ্রুপ। এইচ গ্রুপের জন্য ছবি। ভুল উত্তর। এইচ গ্রুপ ভুল উত্তর দিয়েছে -3। নেক্সট আই গ্রুপের কাছে বোনাস। আই গ্রুপ পাস করে দিয়েছে। আই এর পর আবার প্রথমে ফিরে যাবে এ তে। এ পাস করে দিয়েছে। বি ও পাস। সি সঠিক উত্তর ভিনেস ফোগাট +4। ভিনেস ফোগাট রিসেন্টলি প্যারিস অলিম্পিকে কুস্তিতে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন এবং দেশের জন্য রূপো পদক জিতে এনেছিলেন ভিনেস ফোগাট। নেক্সট আই গ্রুপের জন্য এটা হয়ে গেছে। মিউজিক হবে তো? এখানে এই গ্রুপটা আমাদের এই পোর্শনটা শেষ হলো। আমরা এখানে বইয়ের জগতের বাইরে কিছু জগৎ সম্বন্ধে চিনলাম। আরো একটু তোমাদের আরো জানতে হবে, পরিচিত ব্যক্তিত্ব গুলোকে চিনতে হবে, আমাদের আশেপাশে কি হচ্ছে সেটা। বেশ, এই গ্রুপের শেষে স্কোর সি এবং এফ সর্বোচ্চ স্কোর +9 এ দাঁড়িয়ে আছে। টাই হয়ে আছে সি গ্রুপ এবং এফ গ্রুপের মধ্যে +9। এ বি জি এবং জি গ্রুপ আছে, আই গ্রুপ আছে তার সঙ্গে, চারটি গ্রুপ +5 এ সেকেন্ড পজিশনে। আর ডি গ্রুপ, ই গ্রুপ এবং এইচ গ্রুপ
এখনো পজিটিভ হতে পারেনি, স্টিল নেগেটিভ -3-তে। আশা করব পরবর্তী গ্রুপগুলোতে তারা উন্নতি করবে এবং পজিটিভে চলে আসবে। সবার জন্য জোরে হাততালি। বিশ্বনাথ স্যার শুরু করছেন প্রশ্ন উত্তর পর্ব। এইমাত্র সমাপন হলো প্রথম রাউন্ডের, যেখানে বিষয় ছিল মিউজিক আইডেন্টিফিকেশন এবং পিকচার আইডেন্টিফিকেশন। সেখানে শিক্ষার্থীরা অনেকেই ভালো পারফরমেন্স করেছে, চেষ্টা করেছে। এই বৈচিত্র্য আমরা রেখেছি এবারের মেগা কুইজ কম্পিটিশনে। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। এরপর প্রবেশ করব তোমাদের যে কন্টেন্ট বা নির্ধারিত যে কন্টেন্ট, তার উপর বেস করে প্রশ্ন রয়েছে। এই গ্রুপ থেকে ক্রমান্বয়ে প্রশ্ন করতে থাকবো। আচ্ছা, এই গ্রুপ প্রস্তুত? তোমরা এক থেকে যেমন হচ্ছে আগের বার করেছিলাম যে তোমরা হচ্ছে কি সিরিয়াল চুজ করবে, সেই সিরিয়াল চুজ করার মধ্য দিয়ে তোমাদের কাছে সেই প্রশ্নটি আমি উত্থাপন করব। 1 থেকে 35-এর মধ্যে তোমরা কোন সিরিয়ালটি বেছে নিতে চাও একটু তোমরা উল্লেখ করো। নয়, এগুলো 9 নম্বর প্রশ্ন চুজ করেছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন চুজ করেছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্নে রয়েছে কোন ভারতীয় ফিল্ম অস্কার 2024-25-এর জন্য মনোনীত হয়েছে? কোন ভারতীয় ফিল্ম অস্কার 2024-25-এর জন্য মনোনীত হয়েছে? এই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, টাইম স্টার্ট। একটু তাড়াতাড়ি করতে হবে। এই গ্রুপ টাইম স্টার্ট হয়ে গেছে প্রশ্ন শেষ করার সঙ্গে সঙ্গে। হাত তোলার প্রয়োজন নেই, যেমন নিয়ম, অর্থাৎ ক্রমান্বয়ে যাবে যদি না পারে। আরেকবার। সঠিক উচ্চারণ হয়নি, ভুল উত্তর। আচ্ছা, ভুল উত্তর দেওয়ার জন্য এই গ্রুপ টাইম শেষ হয়ে গেছে। না, টাইম তোমাদেরকে আলোচনা করে নিতে হবে, যেহেতু এটা ইন্ডিভিজুয়ালি কুইজ কম্পিটিশন নয়, এক একটা গ্রুপের মধ্যে তোমরা ডিসকাশন করে একজন তোমরা সঠিক উত্তরটি তুলে ধরবে। যেখানে তোমরা উত্তর দিয়েছো সেই উত্তরটা কিন্তু আমরা মানে ঠিকঠাক ভাবে নিচ্ছি না, কারণ কিছু প্রোনাউন্সিয়েশনের উচ্চারণ ভুল আছে। ভুল রয়েছে। -3। এই গ্রুপ একদম সঠিক উত্তর। সঠিক উত্তর। বি গ্রুপ +4। বি গ্রুপ +4 বোনাস পেয়ে এগিয়ে গেল অনেকটাই। বি গ্রুপের জন্য ডাইরেক্ট প্রশ্ন, কত নম্বর প্রশ্ন চুজ করতে চাও? হ্যাঁ, উত্তরটা হলো লাপাতা লেডিজ, একটি ওয়েব সিরিজ টাইপের সিনেমা, অস্কারের জন্য মনোনীত হয়েছে। লাপাতা লেডিজ। বি গ্রুপের জন্য প্রশ্ন হবে, কিন্তু নাম্বার বলো, কত নম্বর? 17। 17 নম্বরে কি আছে? আচ্ছা, 17 নম্বর প্রশ্নে রয়েছে হকির জাদুকর কাকে বলে? একদম সঠিক উত্তর। সঠিক উত্তর। বি গ্রুপ নিজস্ব প্রশ্নে পেয়ে যাবে +5। স্কোর এগিয়ে চলেছে। ধ্যানচাঁদকে বলা হয় ভারতের হকির জাদুকর কাকে বলা হয়? বি গ্রুপ সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছে 5-5। আর বিষয়টা যেহেতু আমরা তোমাদের মধ্যেই ছেড়ে দিয়েছি, অর্থাৎ তোমরা সিরিয়াল চুজ করবে, কার ভাগ্যে কি প্রশ্ন আছে সেটা আমরা তোমাদের সামনে উত্থাপন করব। নাহলে হচ্ছে কি এখানে একটা নিরপেক্ষতার অভাব যে তোমরা তুলতে পারো,
যে স্যার আমাদেরকে কঠিন প্রশ্ন ধরলো, ওদেরকে সহজ প্রশ্ন ধরলো। এই জন্য তোমরা সিরিয়াল চুজ করবে, আমরা সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। 13 সি গ্রুপের 13 নম্বর প্রশ্ন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যিনি হিন্দু কলেজে পড়াশোনা করেছেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যিনি হিন্দু কলেজে পড়াশোনা করেছেন। টাইম স্টার্ট নাও। রিসেন্ট প্রধানমন্ত্রী। হরিণী অপরাসুরিয়া। একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। হরিণী অপরাসুরিয়া হিন্দু কলেজে পড়াশোনা করেছেন। এই প্রতিফলনটাই আমরা দেখতে চাই। আজকের যে কুইজ কম্পিটিশনের তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র স্কুলের গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে নয়, বাইরে তোমাদেরকে এরকম অর্থাৎ স্বমহিমায় অবতীর্ণ হতে দেখতে চাই আমরা, যে সেখানেও তোমরা ভালো পারফরমেন্স করে নিজের মুখ তার পাশাপাশি স্কুলের মুখ উজ্জ্বল করবে। এটা আমরা প্রত্যেক শিক্ষাকর্মী প্রত্যেকেই চাই। আচ্ছা, এরপর হচ্ছে ই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। ডাইরেক্ট প্রশ্ন। কত নম্বর? 2। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে রয়েছে এশিয়ার মধ্যে পদার্থবিদ্যায় প্রথম নোবেল পেয়েছিলেন কে? হাত তোলার প্রয়োজন নেই, বাকি গ্রুপগুলো হাত তোলার কোনো প্রয়োজন নেই। আবার প্রশ্নটা আমি রিপিট করছি, এশিয়ার মধ্যে পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? টাইম ছুটছে। সঠিক উত্তর সিভি রমন অর্থাৎ চন্দ্রশেখর ভেঙ্কট রমন 1931 সালে এশিয়ার মধ্যে প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। নিজেদের পড়া তথ্যের সঙ্গেও কিছু তথ্য আমরা অ্যাড করছি, সেগুলো মনে রাখবে। সালটা বলে দিলাম। হ্যাঁ, ডি গ্রুপের ব্যক্তিগত প্রশ্নে +5 পেয়েছে, ডি গ্রুপ পজিটিভ হতে পেরেছে। ই গ্রুপের ডাইরেক্ট প্রশ্ন। কত নম্বর? 7। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে রয়েছে একটি অর্ধ পরিবাহীর নাম করো। একটি অর্ধ পরিবাহীর নাম। সিলিকন। একদম সঠিক উত্তর। অর্ধ পরিবাহী কি কাজে লাগে বলতে পারবে? বেশ, অর্ধ পরিবাহী কিন্তু পড়লেই হবে না, কি কাজে লাগে? আমরা এই যে উন্নত ধরনের যন্ত্রগুলো ব্যবহার করে আজকে প্রোগ্রামটা চালাচ্ছি, এই সিপিইউ, ওই অক্সিলারি মিউজিক সিস্টেম, ওই ওয়াইফাই, হাতে মাইক্রোফোন, হাতে ফোন, এই সমস্তর মধ্যে যে চিপগুলো ব্যবহার করা হয়, তোমরা চিপ বলে থাকো, সেই চিপগুলো সবই সিলিকন অর্থাৎ অর্ধপরিবাহী দিয়ে তৈরি। সিলিকন এবং জার্মেনিয়াম দু ধরনের অর্ধপরিবাহী হয়, সেগুলো দিয়েই তৈরি হয়। এরা উচ্চ তাপ সহিষ্ণু এবং লং লাস্টিং। এদের ব্যবহারে আরেকটু যোগ করি, এদের ব্যবহারে যন্ত্রপাতিগুলো আমাদের কাছে ছোট্ট থেকে ছোট্টতর হয়ে যাচ্ছে। আগেকার দিনে রেডিও যদি তোমরা দেখে থাকবে, রেডিও টিভি অনেক বড় বড় ছিল, বাক্সের মতো, সেগুলোতে ভ্যাকিউম টিউব বা ভাল্ব ব্যবহার করা হতো। বর্তমানে এই সিলিকন অর্ধপরিবাহী বা জার্মেনিয়াম অর্ধপরিবাহীর জন্য সেগুলো সাইজ হয়ে গেছে ছোট, অত্যন্ত ক্ষুদ্র। এখন একটা এফএম আমাদের হাতে ছোট্ট একটা আঙুলের কাঠের সাইজের হয়ে থাকে, তার সাহায্যে আমরা এফএম শুনতে পারি। বেশ, নেক্সট ডাইরেক্ট প্রশ্ন যাবে এফ গ্রুপের কাছে। এফ 15 নাম্বার 15 চুজ করেছে এফ গ্রুপ। 15 নম্বরে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? প্রশ্নটা আমি আবার রিপিট করছি, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? টাইম স্টার্ট নাও। হরমনপ্রীত কৌর। একদম সঠিক উত্তর, হরমনপ্রীত কৌর ভারতীয় ক্রিকেট টিমে এই গ্রুপ পেয়ে যাচ্ছে +5। বর্তমানে মহিলা টি20 বিশ্বকাপ চলছে, তোমরা আমাদের মেল ক্রিকেট টিমকে সাপোর্ট করো। ইন্ডিয়া টিম বলে চাও, মহিলা টিমকে সাপোর্ট খেলা দেখতে থাকো। গতকালই ভারত পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে একটু এগিয়েছে। সেই মহিলা টিমের ক্যাপ্টেন হলেন হরমনপ্রীত কৌর। জোরে হাততালি ভারতীয় মহিলা টিমের জন্য। এরপর জি গ্রুপ। ক্লিয়ার করো। 8
8 নম্বর সিরিয়ালে রয়েছে কোসলি ভাষায় রচনার জন্য পদ্মশ্রী পেলেন কোন ব্যক্তিত্ব? কোসলি ভাষায় রচনার জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কোন মানুষ বা কোন ব্যক্তিত্ব? কোসলি ভাষায় রচনার জন্য পদ্মশ্রী পেয়েছে। টাইম শুরু হয়ে গেছে। কোসলি ভাষায় রচনার জন্য পদ্মশ্রী পেলেন রাষ্ট্রপতির কাছ থেকে কোন ব্যক্তিত্ব? চলেছে দিকসুই সারদাবঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাক শারদীয়া মুহূর্তে মেগা কুইজ কম্পিটিশন। সঠিক উত্তর হলধর বা হলধর নাম, তিনি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু তার যে রচনা সেটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো যে তার যে কি বলবো, তার যে রচনা সেগুলো নিয়ে আবার গবেষণা হচ্ছে। 5 জন সেই বিষয়ে গবেষণা করছে, যিনি রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। যিনি পড়েছেন, রচনাও করেছেন এবং তার রচনার উপরে পিএইচডি করছে, গবেষণা করছে। পরে এই ডাইরেক্ট প্রশ্ন, কত নম্বর যাও? 16 নম্বর প্রশ্নে রয়েছে ভারতের হয়ে সর্বোচ্চ ফুটবল গোলদাতার নাম কি? ভারতের হয়ে সর্বোচ্চ ফুটবল গোলদাতার নাম কি? টাইম স্টার্ট নাও। হাত তোলার কোনো প্রয়োজন নেই, বলে দিলাম তো, হাত তোলার কোনো প্রয়োজন নেই। সর্বোচ্চ গোলদাতার নাম কি? না পারলে তখন ক্রমান্বয়ে যাওয়া হবে। ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতার নাম কি? সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী একদম লাস্টে সঠিক উত্তর দিয়ে দিলেন। এইচ গ্রুপ পেয়ে যাচ্ছে +5। বলতে পারবে কতটা গোল করেছিলেন? কতগুলো গোল? কতগুলো গোল? ইন্টারন্যাশনাল গোল 96। তার ঠিক আগে আছে 93। 93। তার মোট গোলের সংখ্যা হলো 257, যার মধ্যে 93টা হচ্ছে ইন্টারন্যাশনাল গোল। ইন্টারন্যাশনাল গোলের মধ্যে তার ঠিক আগেই আছে লিওনেল মেসি, তারও আগে আছে রোনাল্ডো, অর্থাৎ 3 নম্বর পজিশনে রয়েছেন সুনীল ছেত্রী। নেক্সট, আই গ্রুপের জন্য ডাইরেক্ট প্রশ্ন। 3 আই গ্রুপ 3 চুজ করেছে। 3 আচ্ছা, 3 নম্বরে রয়েছে মানব দেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? শুনতে পাইনি, একটু জোরে। মধ্যকর্ণে অবস্থিত স্টেপিস। একদম, শুধু স্টেপিস বললেও চলতো, ঠিক আছে। ও ডিটেইলসে বলেছে আরো ভালো। মধ্যকর্ণে অবস্থিত টেপিস, সেটাই মানব দেহের সবচেয়ে ছোট হাড়ের নাম। 3টে হাড় আছে এখানে কানের ভিতরে, মেডিয়াস, স্টেপিস আর ইনকাস। এদের মধ্যে স্টেপিস ক্ষুদ্রতম। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র হাড়ের নাম স্টেপিস। সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার। বেশ, ভেরি গুড। তাহলে এই রাউন্ডটার শেষে ফাইনাল স্কোরের দিকে একবার দেখা যাক। 2টো রাউন্ড শেষ হলো। স্কোর এ গ্রুপ +2। ম্যাডাম +2 করে দিন ওটাকে। হ্যাঁ, ওটাকে মুছে +2 করে দিন। এ গ্রুপ আছে +2 তে, বি গ্রুপ আছে +14 এ, বি গ্রুপ +14,
সি গ্রুপ ও প্লাস 14, ডি গ্রুপ প্লাস 2, ই গ্রুপ ও প্লাস 2, এফ গ্রুপ প্লাস 14, লড়াই ভালোই চলছে, জি গ্রুপ প্লাস 10, এইচ গ্রুপ প্লাস 2, বলো ঠিক বলছে, আই গ্রুপ প্লাস 10, এই গ্রুপে সকলেই ধনাত্মক হতে পেরেছে, নেগেটিভিটি কাটিয়ে পজিটিভিটির দিকে এগোচ্ছে। বেশ, পরবর্তী গ্রুপ আমার প্রশ্ন উত্তরে শুরু হবে এ থেকে। এ গ্রুপ কোশ্চেন নাম্বার 18। কাগজটাকে কেটে নিন স্যার, কেটে নিলে সুবিধা হবে, বারবার ওঠাতে হবে। আচ্ছা, 18 নম্বরে রয়েছে 18টি গ্র্যান্ড স্লাম জেতা ভারতীয় টেনিস প্লেয়ারের নাম কি? 18তে দেখো কি সুন্দর কোইন্সিডেন্স মিল রয়েছে। 18টি গ্র্যান্ড স্লাম জেতা ভারতীয় টেনিস প্লেয়ারের নাম কি? চলছে দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাক শারদীয় মুহূর্তে মেগা কুইজ কম্পিটিশন। সপ্তম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। তাদের চোখ মুখের অভিব্যক্তিতে যথেষ্ট তারা এটা উপভোগ করছে। তাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা তাদের জ্ঞানের সমৃদ্ধির জন্য এই আয়োজন। 1 নীল, টাইম আপ। এ গ্রুপ টাইম আপ। এ গ্রুপ নিজের প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাই এ গ্রুপ পাবে -4, -3, সরি, এ গ্রুপ পাবে -3, বি গ্রুপ পাস করে দিয়েছে, সি গ্রুপ, ডি গ্রুপ, ই গ্রুপ পর্যন্ত পাস করে দিয়েছে। এফ গ্রুপের কাছে যাব বোনাসের জন্য। একদম সঠিক উত্তর। সঠিক উত্তর, জোরে হাততালি। লিয়েন্ডার পেজ 18টি গ্র্যান্ড স্ল্যাম পাওয়া এফ গ্রুপ। এ +4 নিয়ে নিল একটা 4, তাই তো? স্ট্রেট বাউন্ডারি 4 রান পেয়ে হয়ে গেল +18 এ। ডাইরেক্ট প্রশ্ন বি গ্রুপের কাছে, নাম্বার 1 চুজ করেছে। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে রয়েছে ঈশ্বর কণা বা গডস পার্টিকেল কোন বিজ্ঞানীর নামানুসারে রাখা হয়েছে? সত্যেন্দ্রনাথ বোস। একদম সঠিক উত্তর। সত্যেন্দ্রনাথ বোস। একদম একদম। হ্যাঁ, কণাটির নাম বোসন কণা বা বোস পার্টিকেল, যেটা নিয়ে কিছুদিন আগে পর্যন্ত গবেষণা চলছিল কি করে পার্টিকেলটা তৈরি করা যায়। কেন এই পার্টিকেলটা তৈরি করার প্রশ্ন আসে? মনে করা হয় এই পার্টিকেলটা তৈরি হয়েছিল যখন আমাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। অর্থাৎ পার্টিকেলটা তৈরির যে পদ্ধতি সেটা যদি সঠিক হয় তাহলে ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়েছিল সেটা সম্বন্ধে আমরা আইডিয়া করতে পারবো। এজন্য লার্জ হ্যাড্রন কোলাইডার নামক একটি বিশাল যন্ত্র তৈরি করা হয়েছে, যার মধ্যে এই বোসন কণা তৈরির প্রচেষ্টা চলছে। লার্জ হ্যাড্রন কোলাইডার, এটাও কিন্তু কুইজের প্রশ্ন, LHC বলা হয়, যার মধ্যে বোসন কণা তৈরির প্রচেষ্টা চলছে। নেক্সট সি গ্রুপের কাছে যাব ডাইরেক্ট প্রশ্নের জন্য। 5 চুজ করেছে সি গ্রুপ। আচ্ছা, 5 নম্বরে রয়েছে আমরা যা স্বপ্ন দেখি তার কত শতাংশ সাদা কালো? বেশ ইন্টারেস্টিং প্রশ্ন। 5% সাদা কালো। ভুল উত্তর, ভুল উত্তর। -4, তাড়াহুড়োর জন্য -3, সরি, -3 -3 করার জন্য উত্তর ভুল হয়ে গেল। ভুল হয়ে গেছে। নেক্সট ডি গ্রুপের কাছে যাবে। ভুল উত্তর, ডি গ্রুপ। তুলতে হবে না, বললাম যে ডি গ্রুপ ভুল উত্তর দিয়েছে। ডি গ্রুপে নেগেটিভ -3 হবে, বোনাস পাবে।
আজকে ক্রমান্বয়ে যাবে আজকে আর দেখা হবে না ওটা, ঠিক আছে? সঠিক উত্তর 95%। আমরা যা স্বপ্ন দেখি তা সাদা কালো হচ্ছে 95% আর 5% রঙিন। প্রশ্নটা ভালো করে শুনতে হবে, শুধুমাত্র চোখ বুঝে পড়লেই হবে না। একটা বিষয় মাথায় রাখতে হবে, দ্রুততা ঠিক আছে, কিন্তু সেই দ্রুততা যেন উত্তরটা যেন নির্ভুল হয়, দ্রুততার সঙ্গে নির্ভুল উত্তর, এটা মাথায় রাখতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেললাম, যেটা আমরা চাক্ষুষ করলাম আজকে। হয়তো তোমরা উত্তরটা জানতে, কিন্তু তাড়াহুড়ো করার জন্য তোমরা ভুল করে ফেলতে হবে। ভালো করে কি প্রশ্ন করেছে, অনেক কিছু শেখার আছে। কিন্তু এই কুইজ কম্পিটিশন শুধুমাত্র যে 2-5টা প্রশ্ন পড়ে আসলাম উত্তর দিলাম এটা কিন্তু নয়। এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, ধৈর্য ধারণ, শৃঙ্খলা, এখানে মানে কি বলবো, ভেবে উত্তর দেওয়া, মস্তিষ্কে, ঠিক আছে, যে স্মৃতিকে কাজে লাগানো, এই অনেক কিছু বিষয় আছে যেগুলো আমার এই মুহূর্তে মাথায় এলো, সেগুলো বললাম। এরপর স্যারের প্রসঙ্গক্রমে আমি বলি, আস্তে একটুখানি এই কথা বলবো যে ধৈর্য ধরা কুইজের সবচেয়ে মূল মন্ত্র। আমরা বিগত বছরে বিসপাড়া স্কুলে একটি কুইজে গিয়েছিলাম, সেখানে আমাদের স্কুল সেকেন্ড পজিশনে ছিল। এরকমই একটি প্রশ্নের উত্তর তোমাদেরই এক সহপাঠী শোনার সঙ্গে সঙ্গে উত্তর দেয় এবং ভুল হয়ে যায়, নেগেটিভ 5 পয়েন্ট পেয়ে গিয়ে আমাদের গ্রুপ 4 নম্বর পজিশনে চলে যায়, পুরস্কার হাতছাড়া হয়ে যায়। শেষ প্রশ্ন ছিল, এমনই নেগেটিভ হয়ে গেল, 4 নম্বর পজিশনে চলে গেল। কোশ্চেন ছিল, একজন ওরকম একটি ছবি দিয়েছিল, ছবিটা আইডেন্টিফাই করতে হতো, গ্রুপের সঙ্গে আলোচনা করলেও ও পেয়ে যেত, কিন্তু নিজেই উত্তর দিতে গেল, যে ভুল করে ফেলল। তাই তাড়াহুড়ো নয়, 30 সেকেন্ড সময় কিন্তু যথেষ্ট সময়। নেক্সট, পরবর্তী আমরা যাব ডাইরেক্ট প্রশ্ন, ডি গ্রুপের কাছে ডাইরেক্ট প্রশ্ন। 12 নম্বর চুজ করেছি। 12 নম্বর প্রশ্নে রয়েছে বিখ্যাত ফিল্ম RRR এর পুরো নাম কি? এই বিখ্যাত ফিল্ম টিপিলার এর পুরো নাম কি সেটা তোমাদেরকে বলতে হবে। ডি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। আমরা সঠিকভাবেই নিচ্ছি, যদিও সিকোয়েন্সটা একটু গন্ডগোল করেছে। রানাম, রৌদ্রম, রুধিরাম। আচ্ছা, রৌদ্রম, রানাম, রুধিরাম সঠিক উত্তর। RRR বিগত বছরের বিখ্যাত ছবি। ডি গ্রুপ পেয়ে যাবে +5। সঠিক উত্তর, হাততালি জোরে। নিজেদের মধ্যে আলোচনা করবে না, উত্তর আচ্ছা, ই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, তাই তো? 35 এ রয়েছে আয়তনের বিচারে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। একদম সঠিক উত্তর। ই গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছে +5। যত এগোচ্ছে তত আরো মজাদার হয়ে উঠেছে। প্রত্যেকের বিরুদ্ধে স্কোর করার চেষ্টা করছে। নেক্সট আমরা চলে যাব ই গ্রুপের পরে এফ গ্রুপের কাছে, ডাইরেক্ট গ্রুপের জন্য। কত নম্বর? 17 আই থিংক হয়ে গেছে। 17 হয়ে গেছে। ই হলো 20 চুজ করেছে এফ গ্রুপ। আচ্ছা, 2 নম্বরে রয়েছে অমৃতাক্ষর ছন্দের সৃষ্টিকর্তার নাম কি? অমৃতাক্ষর ছন্দের সৃষ্টিকর্তার নাম কি? এফ গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন না, ই গ্রুপের? এফ গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। টাইম শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে। প্রশ্নটা আরেকবার উত্থাপন করছি। এফ গ্রুপের জন্য অমৃতাক্ষর ছন্দের সৃষ্টিকর্তার নাম কি? মানে কে সৃষ্টি করেছিলেন অমৃতাক্ষর ছন্দ? এফ গ্রুপের টাইম শেষ শুনতে হবে না।
টাইম আপ। এ গ্রুপ উত্তর দিতে পারেনি, -3। জি গ্রুপের কাছে বোনাসের জন্য যাবো আমরা। জোরে জোরে। সৃষ্টিকর্তা তার রচনা তোমরা খুব কমই পড়েছো, সুযোগ পেলে পড়তে থাকবে, বাংলা ভাষা কতটা সমৃদ্ধ জানতে পারবে। বোনাসে +4, না পারলে -3। জি গ্রুপের কাছে ডাইরেক্ট প্রশ্ন। আচ্ছা, 6 নম্বরে রয়েছে মানুষের চোখ একটি উন্নত মানের ক্যামেরা, তার রেজোলিউশন কত মেগাপিক্সেল? 6 নম্বর প্রশ্ন। মানে 576 মেগাপিক্সেল। একদম সঠিক উত্তর। এই প্রশ্নটাই অমিত স্যার প্রথম আমাদের যে নির্ধারিত যে গ্রুপ কুইজ মানে ক্লাবের, সেখানে এই প্রশ্নটা প্রথম উত্থাপন করেছিল, যদি আমার স্মৃতি ঠিকঠাক সাথ দেয়, তাই তো? একদম স্যার, আমি সেখানে প্রশ্নটা বলেছিলাম একবার। আমাদের চোখ ভীষণই উন্নত মানের একটি ক্যামেরা। আমরা এই পুজোতে অনেকেই নানা রকম ক্যামেরা ব্যবহার করবো, ফোন কিনছি, ক্যামেরা কিনছি ছবি তোলার জন্য। সেখানে প্রথম ডিমান্ড থাকে রেজোলিউশন কত মেগাপিক্সেলের। তো আমাদের চোখের মেগাপিক্সেল 576, 576। ভেবে দেখো কতটা উন্নত মানের। তোমরা হার্ডলি 64 থেকে 72 মেগাপিক্সেলের ক্যামেরা পাবে বাজারে। 200 মেগাপিক্সেল আছে? ভেরি গুড, জানা ছিল না। এই গ্রুপের কাছে ডাইরেক্ট প্রশ্ন। 34। রাজ্যের রাজধানীর নাম কি? আচ্ছা, মুহূর্তের মধ্যেই জি না এইচ গ্রুপ মুহূর্তের মধ্যেই উত্তর দিয়েছে। গোয়া রাজ্যের রাজধানী হচ্ছে পানাজি। ব্যক্তিগত প্রশ্নে এইচ গ্রুপ সঠিক উত্তর দেওয়ায় পেয়ে যাচ্ছে +5। ব্যক্তিগত প্রশ্ন আই গ্রুপের কাছে 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, 11। বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামের নাম কি? বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের নাম কি? নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। একদম সঠিক উত্তর। বাহ, পুরো উত্তর দিয়েছি। হ্যাঁ, এই ধরনের তথ্য সম্পর্কে তোমরা অবগত থাকো, এটাই আমরা চাই। বসো। যে শুধুমাত্র মানে ওই উত্তরটা জানলাম, ওকে কেন্দ্র করে আরো যে তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকেও ক্যাপচার করতে হবে, তাহলে কি হবে, দীর্ঘকাল ধরে তোমাদের মস্তিষ্কে এটা থেকে যাবে। হ্যাঁ, এই প্রশ্নটা থেকে 3টে প্রশ্নই হতে পারে। কোথায় অবস্থিত, কত ক্যাপাসিটি, এবং তুমি যখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম বললে তখন কোথায় অবস্থিত বলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম আগে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন, 1 লক্ষ দর্শক ধরতো। বর্তমানে আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে সেই স্টেডিয়াম, যেখানে 1,32,000 ক্যাপাসিটি মানুষজনকে দেখানো যায় একসঙ্গে বসিয়ে। তো আমরা এই রাউন্ডটার শেষে স্কোরের দিকে একবার দেখে নেব। 3 নম্বর রাউন্ডের শেষে ফাইনাল স্কোর। এ গ্রুপ রয়েছে -1-এ, এ গ্রুপ নেগেটিভ হয়ে গেল। বি গ্রুপ আছে +19-এ, সি গ্রুপ আছে +11, ডি গ্রুপ আছে +4, জি গ্রুপ আছে +4-এ, ই গ্রুপ আছে +11-এ, এ গ্রুপ আছে +15-এ, জি গ্রুপ আছে +19-এ, এইচ গ্রুপ আছে +7-এ, আই গ্রুপ আছে +15-এ। আচ্ছা, সি ডি ই এইচ এই গ্রুপগুলোকে শেয়ার আপ করার জন্য একটু জোরে হাততালি। এরা কম্পিটিশনে পিছিয়ে নেই,
আরেকটু মনোনিবেশ করো, এই গ্রুপ এগিয়ে আসা। আমরা এই গ্রুপ দিয়ে শুরু করব। এই গ্রুপের জন্য হাততালি। এই গ্রুপ একটু পিছিয়ে পড়েছে, হাততালি দাও বন্ধুদের। বেশ, ডাইরেক্ট প্রশ্ন। আচ্ছা, 3টে রাউন্ড কমপ্লিট হলো, মোট রয়েছে 5টি রাউন্ড। চেষ্টা করব দ্রুততার সঙ্গে এবং উপভোগ্যতার সঙ্গে অনুষ্ঠানটিকে চালিয়ে নিয়ে যেতে। তোমাদের কাছে বলা কেমন লাগছে বলো? আজকের অনুষ্ঠানটি তোমাদের কেমন লাগছে? আজকে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে, শুধুমাত্র ইতিহাস, ভূগোল বা বিজ্ঞানের মধ্যেই আজকে সীমাবদ্ধ নয়। বৈচিত্র্যের মধ্যে যে কতটা আনন্দ থাকতে পারে, কতটা বিনোদন থাকতে পারে, তারই প্রমাণ আজকে তোমরা পাচ্ছ। আচ্ছা, চতুর্থ রাউন্ডে শুরু হচ্ছে খেলা। এই গ্রুপকে দিয়ে শুরু হোক। এই গ্রুপ বলো, ক্লিয়ার বলো। তাড়াতাড়ি 35 হয়ে গেছে। 36 পর্যন্ত আছে, যেহেতু 9টা গ্রুপ রয়েছে, একটা গ্রুপে পাওয়া যায়নি। হ্যাঁ, ওখানে 9টা গ্রুপ মানে 9টা প্রশ্ন হয়ে গেছে, তাহলে 36টা প্রশ্ন পড়ে থাকছে। 35টা বলেছিলেন প্রথমে, 36টা আছে। আচ্ছা, 36 নম্বরই চুজ করেছে ওরা, এই গ্রুপ। আচ্ছা, 36 নম্বর প্রশ্নে রয়েছে, প্রথম ইনস্টাগ্রাম লোগোটি কে বানিয়েছিল? প্রশ্নটি আমি আরেকবার উত্থাপন করছি। প্রথম ইনস্টাগ্রাম লোগোটি কে বানিয়েছিল? এই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। এই গ্রুপ টাইম স্টার্ট চলছে দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাক শারদীয়া মুহূর্তে মেগা কুইজ কম্পিটিশন। এই গ্রুপ টাইম চলে যাচ্ছে, ভাবো তাড়াতাড়ি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, নীল। এই গ্রুপের টাইম শেষ। এই গ্রুপ ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে না পারায় -3। বি গ্রুপের কাছে বোনাসের জন্য যাব। কেভিন সাইট্রো। আরেকবার কেভিন সাইট্রো। কেভিন সাইট্রো সঠিক উত্তর। সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করি, তার একটি লোগো আছে। যদি আমি ইনস্টাগ্রাম ব্যবহার করি না, সবাই বললাম এর মধ্যে আমি বাদ। ইনস্টাগ্রাম আমি ব্যবহার করি না, কিন্তু তার লোগোটি আবিষ্কার করেছিলেন বা তৈরি করেছিলেন কেভিন সাইট্রো প্রথম। কত সালে জানো? 1935। ঠিক, 1935। ভেবে দেখো, আজ থেকে প্রায় 100 বছর আগে, মানে 90 বছর আগে ইনস্টাগ্রামের লোগো তৈরি হয়েছিল। বেশ, বি গ্রুপ পেয়ে গেছে +4 বোনাসের জন্য। ডাইরেক্ট প্রশ্ন বি গ্রুপের কাছে। 4। বি গ্রুপ 4ই চেয়েছে, 4 পেয়ে আবার 4 মারতে চাইছে। বেশ, দেখা যায়। খুব ভালো, দেখা যাক। আচ্ছা, 4 নম্বরে রয়েছে মাস্টার অফ নাইট্রাইটস কাকে বলা হয়? মাস্টার অফ নাইট্রাইটস কাকে বলা হয়? টাইম স্টার্ট নাও। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। একদম সঠিক উত্তর। হাততালি করে প্রফুল্লচন্দ্র রায়, যিনি নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া সমস্ত যৌগগুলো আবিষ্কার করেছিলেন। আচ্ছা, তোমরা জানো নাইট্রোজেনের যোগ্যতা কত? নাইট্রোজেনের যোগ্যতা কতগুলো? 2 নয়, বলো। নাইট্রোজেন এমন একটি মৌল যার যোগ্যতা +1 থেকে +5 পর্যন্ত। প্রত্যেকটাই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আলাদা আলাদা যৌগ গঠন করে। এই সমস্ত যৌগগুলোকে নাইট্রাইটস বলা হয়। সেই নাইট্রাইটস আবিষ্কার করেছিলেন আমাদের দেশের আচার্য প্রফুল্লচন্দ্র রায় সর্বপ্রথম, তাই তাকে মাস্টার অফ নাইট্রাইটস বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব সি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। 21। 20। পাটুল দ্য গ্রেট, পাটুল দ্য গ্রেটের
স্রষ্টাকে? সি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, পাটুল দ্য গ্রেটের স্রষ্টাকে? নারায়ণ দেবনাথ। একদম। সি গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে 5-এ 5। এ প্রসঙ্গে বলি, শুধু পাটুল দ্য গ্রেট নয়, উনি নন্টে ফন্টেরও সৃষ্টিকর্তা, যেটা দেখে তোমরা অর্থাৎ কচিকাচারা বা আমরাও হয়তো দেখেছি, আমরা বড় হয়েছি বা যথেষ্ট আনন্দ উপভোগ করেছি টিভির পর্দায়। আমাদের রবিবার দিন আমরা কিন্তু বসে যেতাম সেই টিভির পর্দায়। বিশেষ করে আমার যারা জুনিয়র তারা এই বিষয়ে আরো বেশি আসক্ত ছিল। ঠিক আছে, পাটুল দ্য গ্রেট বা নন্টে ফন্টে। ম্যাডাম অনুরোধ করবো সি গ্রুপের কাছে +5 লিখে দিতে। ডাইরেক্ট প্রশ্নের জন্য +5 পাবে। যদি বোনাস হয় ম্যাডাম একটু শুনে নেবেন, ডাইরেক্ট প্রশ্নের জন্য +5 পাবে, যদি বোনাস হয় +4 পাবে, আর যদি উত্তর দিতে না পারে তাহলে -3 পাবে। গ্রুপের কাছে ডাইরেক্ট প্রশ্ন মানে নাম চুজ করেছে 15 নম্বর হয়ে গেছে। 16 15, 16, 17, 18 হয়ে গেছে। আছে 19 আছে, 22 আছে, 32 কত? 32 আছে। আচ্ছা, 32 নম্বরে রয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? ডি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, বলো। একদম সঠিক উত্তর। উত্তর নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী। দৈর্ঘ্যে নিরিখে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি না নীলনদ। ডি গ্রুপ, হ্যাঁ ডি গ্রুপ। ডি গ্রুপ পেয়ে গেল +5 নিজেদের ব্যক্তিগত প্রশ্ন। এবার চলে যাবো ই গ্রুপের কাছে। ই গ্রুপ চুজ করেছে 30 30 নম্বরে অ্যাভেলেবল রয়েছে মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। কথা বলবে না, নিজেদের মধ্যে আলোচনা করো, কিন্তু সেটা যেন সামনে বা পেছনের বেঞ্চে সেই মানে কি বলবো আলোচনাটা যেন পৌঁছে না যায়। শশাঙ্ক বলেছে ভুল উত্তর, -3। ব্যক্তিগত প্রশ্নে ভুল উত্তর দেওয়ার জন্য -3। বোনাসের জন্য আমরা এফ এর কাছে যাব। অন্যান্য গ্রুপগুলোর কাছে একটা বিরাট সুযোগ, যারা একটু মানে কি বলবো কম নম্বরে রয়েছে এই সময়, অর্থাৎ এই বোনাসগুলো তোমাদের কাছে একটা বিরাট সুযোগ। নিজেদের যে নম্বরের যে মানে কি বলবো যে ভারিক্যটা কমে গেছে সেটাকে বাড়ানোর জন্য এই বোনাসগুলো বিরাট সুযোগ। প্রশ্নটা হচ্ছে মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? জি গ্রুপ এম পাস করে দিয়েছে। জি গ্রুপ পাস। এই বোনাসের উত্তর দিলেও মাথায় রাখতে হবে সঠিক উত্তর দিলে +4, আর যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু -4। আই গ্রুপ পাস করে দিয়েছে। আমরা আবার এর কাছে যাব। এ পাস করে দিয়েছে। বলতে পারবে কি? আর কেউ পারছে না? দর্শকের মধ্যে কেউ মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? কেউ বলতে পারবে? আচ্ছা, এটার উত্তর হবে হর্যঙ্ক বংশের বিম্বিসার। মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হর্যঙ্ক বংশের বিম্বিসার। প্রাচীন ভারতের ইতিহাস তোমরা পড়েছো, যারা সপ্তম শ্রেণীতে এখন রয়েছে কুইজে অংশগ্রহণ করেছে তাদের তো বলার প্রয়োজন ছিল, কারণ আগের বছরই তোমরা পড়ে এসেছো যে মগধ সাম্রাজ্য। এটা যাই হোক, -3 হয়ে গেছে। আর বোনাসের যে সুযোগ তৈরি হয়েছিল
উত্তর দিতে পারেনি, সেই জন্য এটা কোনো কাজে লাগছে না। তারপরে এফ গ্রুপের কাছে 31 31 নম্বরে রয়েছে এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন? এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন? এত কথা হবে না, এটা যেন বারবার বলতে না হয়। নিজেদের মধ্যে আলোচনা করো, কিন্তু সেটা যেন আজকে যে সুন্দর পরিবেশ, এই পরিবেশটাকে বিঘ্নিত না করে, সেটা তোমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। 10 সেকেন্ড আছে। টাইম আপ, টাইম আপ। এফ গ্রুপ টাইম আপ, তাড়াতাড়ি করতে হবে। এফ গ্রুপ ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে না পারায় -3 পাবে। জি প্রশ্নটা আমি আরেকবার বলছি, এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন? ক্যাপ্টেন শিপ্রা মজুমদার। একদম সঠিক। এই সুযোগটা নিতে হবে। ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে না পারলে যে বোনাসের সুযোগটা আসবে, সেখানে একদম সোপাটে চালাতে হবে। জি গ্রুপ পাবে +4। জি গ্রুপ +4 বোনাসের জন্য সঠিক উত্তর দিয়ে নিজেদের স্কোরকে আরেকটু বাড়িয়ে নিয়েছে জি গ্রুপ। এবার নিজেদের আর 19 নম্বর अवेलेबल রয়েছে। প্রশ্নটা ভালো করে প্রত্যেকে শুনবে। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার কথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু প্রথম কোন ভারতীয় স্বর্ণপদক পেয়েছিলেন খেলায়? কোন ভারতীয় স্বর্ণপদক পেয়েছিলেন? প্রথম কোন ভারতীয় স্বর্ণপদক এনেছিলেন ভারতের জন্য, সেটা বলতে হবে। অবনী লেখারা। বুঝতে পারলাম না? অবনী লেখারা। না, ভুল উত্তর। ভুল উত্তর। জি ভুল উত্তর। -3। বোনাসের জন্য যাবো এই গ্রুপের কাছে। তাহলে শোনো, নীরজ চোপড়া, আমরা এই অলিম্পিকে, বিগত অলিম্পিকে সোনা জেতার জন্য দেখেছিলাম জ্যাভলিন থ্রোতে, কিন্তু তিনি তো প্রথম নন, তার আগেও সোনা এনেছেন ভারতের জন্য। প্রথম কোন খেলোয়াড় ভারতের জন্য অলিম্পিক থেকে সোনার পদক এনেছেন? পাস। আই গ্রুপ অভিনব বৃন্দ। একদম সঠিক উত্তর। টেনশন করতে করতে উত্তর দিয়েছে অভিনব বৃন্দা। রাইফেল শুটিং এ 2008 সালে বেজিং রাইফেল শুটিং এ তিনি ভারতের জন্য প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন, যেটা আমাদের ওনার ওই কর্মকাণ্ড আমাদের ভারতবর্ষকে গৌরবান্বিত করেছে। আমরা অভিনব বিন্দ্রার জন্য একটা হাততালি দেবো। অভিনব বিন্দ্রা তিনি অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন। আচ্ছা, এর সঙ্গে আরেকটা সংযোজন করি। জানো কি বর্তমানে ভারতের ক্রীড়ামন্ত্রীকে, ভারতের স্পোর্টস মিনিস্টার কে বর্তমানে? জানো? এই অভিনব বিন্দ্রা ভারতের ক্রীড়ামন্ত্রী, বর্তমানে স্পোর্টস মিনিস্টার। তিনি প্রথমে ছিলেন সেনাবাহিনীতে, রাইফেল শুটিং এ সোনা এনেছিলেন, বর্তমানে তিনি ভারতের স্পোর্টস মিনিস্টার। বেশ, এটা কিন্তু আরেকটি তথ্য নিজেদের মাথার মধ্যে করে নাও। এই গ্রুপ আই গ্রুপ পাবে নিজেদের ব্যক্তিগত প্রশ্ন, না এই এই গ্রুপ পাবে ব্যক্তিগত প্রশ্ন। 33 চুজ করেছে। আচ্ছা, 33 নম্বর প্রশ্নে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত?
পিছনে বাইরে ভালো চুপচাপ থাকতে হবে, কোনোরূপ বিশৃঙ্খল পরিবেশ বজায় এখানে উত্তর দিয়েছে হিমালয়। সঠিক উত্তর, হাততালি, ইসলামের জন্য হাততালি। এত আমার তো ছিল না এটা। হ্যাঁ, উত্তর দিয়েছে তো হিমালয়। নারী বিভিন্ন সিংহ বিভিন্ন দেশে অবস্থিত। আচ্ছা এই প্রসঙ্গে বলি, ভোজ্য সিংহ অর্থাৎ সান্দাকফু সেটা হচ্ছে কি না হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত। আচ্ছা এইচ গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছে +5। এরপর আই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। তাদেরকে বলবো স্থির হয়ে চুপচাপ বসে উত্তরগুলো কোনো প্রশ্নগুলো তোমাদেরই কাজে লাগবে। শুনলে কিন্তু অনেক বেশি মনে থাকে পড়ার থেকে। আর যদি মনে হয় যে শোনার প্রয়োজন নেই, খেলা করবো, তাহলে নিচে গিয়ে মাঠে রোদের মধ্যে খেলা করতে পারো। আই গ্রুপ 23 23 নম্বর প্রশ্নে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন? ব্রহ্মা ব্রহ্ম উপাধ্যায়। আবার ব্রহ্মা ব্রহ্ম উপাধ্যায়। বলো না, উচ্চারণটা ভালো করে করো, একটু গোলমাল হচ্ছে উচ্চারণে। ঠিকঠাক ঠিকঠাক ভাবে উচ্চারণ, অত তাড়াহুড়ো করছো কেন? এটাই তোমাদেরকে একটু আগেই বললাম। ব্রহ্মা ব্রহ্ম উপাধ্যায়। ভুল উত্তর। ব্রহ্মা ব্রহ্ম উপাধ্যায়। হলো না, ব্রহ্মা ব্রহ্ম। আর নেবই না, ওটা হবে না। না, উচ্চারণে ত্রুটির জন্য এখানে রিজেক্ট করেছিলাম, মনে নেই? কোন গ্রুপকে? সি গ্রুপকে। ঠিক আছে, যে নামটা আমার মনে করো তোমার নাম জয়িতা, আমি কইতা যদি বলি তাহলে কি তুমি সেটা তার মধ্যে পড়ছো? সেই জন্য নামটা ঠিক করে উচ্চারণটা করতে হবে। তারপর আমি প্রশ্নটা বলবো। না। আমি বলছি এটা মনে হচ্ছে ওদের যে গ্রুপে দেওয়া হয়েছিল সেখানে ঠিক দেওয়া হয়েছিল নাকি একটু ভালো। আচ্ছা যদি ওটা অবশ্যই নম্বর পাবে, আমি পার্সিয়াল হিসেবে নিতে বলছি এটা। তাহলে একটু দেখে নিন। এখানে ব্রহ্মা ব্রহ্ম উপাধ্যায় ছিল। অ্যাকচুয়ালটা স্যার বলে দিচ্ছেন উত্তরটা কি হবে উত্তর হিসেবে, কিন্তু স্যার সঠিকটা বলে দিচ্ছেন। আচ্ছা যেহেতু তোমাদেরকে যে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছিল সেখানে বানান একটু ভুল ছিল, তুমি সেটাই পড়ে এসছো, এখানে তোমার কোনো ত্রুটি নেই। সঠিকটা হবে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। ঠিক আছে, তুমি এখানে নম্বর পাবে। আই গ্রুপ +5। +5। আমরা এই গ্রুপে শেষে স্কোরটা দেখব। হ্যাঁ, 4টে রাউন্ড আমাদের হলো। 4টে রাউন্ডের শেষে ফাইনাল স্কোর একবার দেখে নেব। এ গ্রুপ আছে -4 এ, এ গ্রুপ -4, বি গ্রুপ আছে +27 এ 28, সি গ্রুপ আছে +16 এ, ডি গ্রুপ আছে +9 এ, ই গ্রুপ আছে +8 এ, এফ গ্রুপ আছে +12 এ, জি গ্রুপ আছে +20 তে, এইচ গ্রুপ আছে +12 এ, আই গ্রুপ আছে +24 এ। এখনো কিন্তু একটা রাউন্ড বাকি, এখানেও কিন্তু হেরফের হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, স্কোর চেঞ্জ হয়ে যেতে পারে। শেষ ওভার, তাই ভালো করে খেলো। শেষ ওভার, ভালো করে খেলো। বলো বাকি আছে এটা জানতে চাইছি। আচ্ছা কোন নম্বর তো বাকি আছে? আচ্ছা তোমাদের একটু হাতে আমাদের ফাইনাল রাউন্ডের আগে। আচ্ছা 10 লিখুন। 10 14 14
22, 24, 25, 26, একদম 29 পর্যন্ত লিখুন। আচ্ছা, এখানে তোমরা একটু দেখে নাও যে সিরিয়ালের প্রশ্নগুলো অবশিষ্ট আছে। আরেকবার আমি উল্লেখ করে দিচ্ছি, 10 অ্যাভেলেবেল, 14, 22, 24, 25, একদম 29 পর্যন্ত। 24 থেকে 29 পরপর রয়েছে, আর উপরে 22, 14, 10 এই প্রশ্নগুলি অ্যাভেলেবেল রয়েছে। চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়েছে, আর অবশিষ্ট রয়েছে একটি রাউন্ড। এই রাউন্ডের শেষের ফলাফলের নিরিখে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যে দল বিবেচিত হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কৃত করার ব্যাপারটা কিন্তু এটা প্রতিটা কুইজ কম্পিটিশনে রাখা হবে, সেরকম মতনই ভাবনা চিন্তা আছে। আজকেও সেই বিষয়ে পদক্ষেপ আছে আমাদের। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দলকে পুরস্কৃত করা হবে। 4টি রাউন্ড শেষ হয়েছে, শুরু হচ্ছে পঞ্চম রাউন্ড। এই গ্রুপের সিরিয়াল যেগুলো তোমাদের বাকি আছে আমি এখানে লিপিবদ্ধ করা আছে, বলো কোন সিরিয়াল নেবে? এ গ্রুপ বলো। 22 নম্বরে আছে টেনিদা। টেনিদা এর স্রষ্টা কে? বলো। টেনিদা নিশ্চয়ই নাম শুনেছো অনেকেই। সেই টেনিদার স্রষ্টা এই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। আওয়াজ আসছে না কেন? উত্তর যখন দিচ্ছে তখন কি ব্যাপার, আওয়াজ আসছে না? উপাধ্যায় টেনিদার স্রষ্টা, সঠিক উত্তর। এই গ্রুপ পেয়ে যাচ্ছে তার ব্যক্তিগত প্রশ্নে +5। এই গ্রুপ আবার পজিটিভে ফিরে এসেছে। আচ্ছা, নারায়ণ দেবনাথ ছিলেন একজন, আর এটি নারায়ণ গঙ্গোপাধ্যায়। খুব কাছাকাছি উত্তর হবে দুটো। নারায়ণ দেবনাথের প্রশ্নের উত্তর মিলে গেছে। তো আমরা আচ্ছা, টেনিদা সম্বন্ধে একটু বলি। টেনিদা তোমরা দেখেছো? টেনিদার কোনো সিনেমা? 4 মূর্তি বলে একটি সিনেমা আছে পুরনো দিনে, যদি সুযোগ হয় দেখে নিও। অসম্ভব হাসি সিনেমা। সেখানে একটা ছোট্ট সিনের কথা বলি। পরীক্ষা চলছে, তোমরা যেমন করো, কোন একটা পারছো না, সামনের জনকে খোঁচা দাও, এই এটা বল, এটা বল, অবশ্যই করে থাকো। তো সেরকম টেনিদাকে একজন খুঁজিয়ে জিজ্ঞাসা করছে, এই টেনিদা খুঁটি ইংরাজি কি? তো টেনিদা উত্তর দিলেন, খুঁটি ইংরাজি? ভেবে বললেন পোস্ট, বানান POST। তারপর সে POST লেখার পর বললো একটা টি আর দুটো টি। টেনিদা বললেন দুটো দে, বুঝলি, বেশ মজবুত হবে খুঁটিটা। বেশ, আমরা বি গ্রুপের কাছে চলে যাবো ব্যক্তিগত প্রশ্নের জন্য। 14 14 নম্বরে রয়েছে ওয়ানডে ক্রিকেটে প্রথম দ্বি-শতরান কে করেন? ক্রিকেট, সেই ওয়ানডে ক্রিকেটে প্রথম কোন খেলোয়াড়, মানে এটা কিন্তু ভারতীয় বা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া এরকম মতো নয়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বি-শতরান কোন খেলোয়াড় করেছিলেন? এটা বি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। ভুল উত্তর বি গ্রুপ, -3। একটু ধৈর্য ধারণ করবে। অন্যান্য গ্রুপ যারা রয়েছে তাড়াহুড়োর মধ্যে কিন্তু গোলমাল হয়ে যায়, সেটা তোমরা বহুবার প্রমাণ পেয়েছো। ভুল উত্তর দিয়েছে, তাহলে অন্যান্য গ্রুপগুলোর কাছে একটা বিরাট সুযোগ, সেই বোনাসের মধ্য দিয়ে নিজেদের নম্বরটাকে আরো পোক্ত করে তোলা। সি গ্রুপের কাছে সচিন তেন্ডুলকর। একদম সঠিক উত্তর, সচিন তেন্ডুলকর, যিনি ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা আমরা জানি খুবই শক্তিশালী টিম এবং তাদের বোলাররা ভয়ঙ্কর সব বোলার নিয়ে আসতো খেলতে। তো তাদের বিরুদ্ধে কিন্তু তিনি প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন এবং সচিন একটি সাক্ষাৎকারে বলেছিলেন একটা সময় শাহিদ আনোয়ার পাকিস্তানের ক্রিকেটারের সর্বোচ্চ স্কোর ছিল 194, যেটা তিনি 99 সালে করেছিলেন। 99 সালে 194 করেছিলেন, 200 করতে পারেননি। সেটা দীর্ঘদিন ব্যাপী বজায় ছিল, সেই রেকর্ড ভাঙতে পারছিলেন না কেউ। সচিন তেন্ডুলকর চেষ্টা করেছেন অনেকবার চেষ্টা করেছেন। একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 175 গিয়েও আটকে গেছেন, পারেননি, আউট হয়ে গেছেন। তো তিনি তখন আক্ষেপ করেছিলেন যে এই ম্যাচটা আমরা জিতলাম ঠিকই, কিন্তু আমি চেয়েছিলাম ডাবল সেঞ্চুরি করতে, পারেননি। তো যাই হোক, তারপরে তিনি 2011 সালে এই ডাবল সেঞ্চুরি করেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে, প্রায় 12 বছর পরে। যাই হোক, এক যুগ পরে রেকর্ড ভেঙেছিলেন। তারপরে অনেকে করেছেন, আমাদেরই দেশের বীরেন্দ্র সেহবাগ তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 219 করেছিলেন একবার, আবার একটা করেছেন 213। তারপর আমরা বর্তমান ক্রিকেটের মধ্যে পেয়ে থাকি রোহিত শর্মাকে, যিনি এখনো পর্যন্ত সর্বোচ্চ ওয়ানডে ক্রিকেটের রান গ্রাহক হিসেবে আছেন 264তে। 264 একটা টিমের রান হয়, পুরো টিম মিলে একটা 264 রান করে, সেখানে ব্যক্তিগত 264 রান রোহিত শর্মা একাই করে আছেন রেকর্ড নিয়ে। ভাঙা বেশ কঠিন, তোমরা পরবর্তীকালে চেষ্টা করতে পারো। আচ্ছা, আমরা চলে যাব। আচ্ছা, ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি। সি গ্রুপের কাছে যাব ব্যক্তিগত প্রশ্নের জন্য। সি গ্রুপ কত নম্বর চুজ করবে? 25 নম্বর প্রশ্নে রয়েছে বিখ্যাত গোয়েন্দা গল্প শার্লক হোমসের রচয়িতাকে। গোয়েন্দা গল্প শার্লক হোমসের রচয়িতাকে? শার্লক হোমস সমস্ত গোয়েন্দাদের গুরুদেব। টাইম হয়ে যাচ্ছে, ঠিক করে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Time out. সি গ্রুপ উত্তর দিতে না পারায় পেয়ে যাবে -3। দুর্ভাগ্যবশত 3 নাম্বার কাটতে হবে। এরপরে আমরা বোনাসের জন্য পরবর্তী গ্রুপ ডি এর কাছে। ডি গ্রুপ পাস করে দিয়েছে। তারপর ই গ্রুপও পাস করে দিয়েছে। যাব এফ পাস করে দেওয়ার পরে যাব বোনাসের জন্য। আর্থার কোনান ডয়েল। এই বোনাসগুলোকে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু একদম মানে বিজয়ী সর্বোচ্চ শিখরে কিন্তু উন্নীত হতে পারবে। জি গ্রুপ +4 বোনাসের জন্য পেল, এগিয়ে গেল অনেকটা। আর্থার কোনান ডয়েল বিখ্যাত গোয়েন্দা গল্প শার্লক হোমসের রচয়িতা। চলছে দিগ্গুই সাধনা বঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাক শারদীয়ার মুহূর্তে মেগা কুইজ কম্পিটিশন। পরিচালনায় রয়েছে অমিত স্যার, বিশ্বনাথ স্যার এবং অপর্ণা ম্যাডাম। আচ্ছা, আর্থার কোনান ডয়েল সম্বন্ধে একটা ছোট অংশ বলি, যেহেতু আমাদের সময় আছে। এই যে শার্লক হোমসের গল্পগুলো এতটাই পরিচিত হয়েছিল, মানে মানুষজন এতই পড়তে ভালোবাসে, সেটাকে শার্লক হোমসকে একটা উপন্যাসের চরিত্র নয়, বাস্তব জীবনের একটা চরিত্র হিসেবে অনেক মানুষ ভেবে থাকে। অনেক মানুষ তার কারণ হিসেবে, মানে প্রমাণ হিসেবে দেখা গেছে যে শার্লক হোমসের যে ঠিকানা লন্ডনের একটি স্ট্রিট, নামটা আমার সঠিক মনে নেই, তো সেই বেকার স্ট্রিট, মনে পড়েছে, বেকার স্ট্রিটে এখনো বিভিন্ন সমস্যার সমাধান সংক্রান্ত তথ্য দিয়ে
অনুরোধ যায় যে আমার কেসটা সলভ করে দিন, চিঠি পাঠায় লোকে। মানে ভাবো একটা উপন্যাসের চরিত্র কতটা ভালো লেখা হলে বাস্তবে এরকম হয়ে যায় যে মানুষ বিশ্বাস করতে শুরু করে দেয় যে শার্লক হোমস সত্যি বাস্তবে আছে এবং আমাদের প্রবলেমগুলো সলভ করবে গোয়েন্দা হিসেবে। তাদের কাছে চিঠি পাঠায় তার ঠিকানা। একটা সময় শার্লক হোমসকে একটি গল্পে আর্থার কোনান ডয়েল মৃত ঘোষণা করেছিলেন। গল্পে বলেছিলেন যে শার্লক হোমস মারা গেছে, আর তিনি লিখবেন না শার্লক হোমসের গল্প, তিনি আর লিখে উঠতে পারছেন না। তো তারপর আবার দর্শকের ওরকম হাজারো চিঠি আসে, অনুরোধ আসে লিখতে হবে লিখতে হবে লিখতে হবে, কিন্তু লেখক বললেন বিপদে, তিনি তো মেরে দিয়েছেন, শার্লক হোমস মারা গেছে বলে দিয়েছেন। তারপর অনেক ভাবলেন, ভেবে তিনি শার্লক হোমসকে আবার বাঁচিয়ে তুললেন। কিভাবে বাঁচিয়ে তুললেন? যে গল্পটা শেষ করেছিলেন সেই গল্পটা এরকম ছিল শেষটা, যে একজন দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতি লড়াইয়ে দুজনেই গভীর খাদের মধ্যে, পাহাড়ের গভীর খাদের মধ্যে পড়ে গেছে, গিয়ে সেই আততায়ী এবং শার্লক হোমস দুজনেই মারা গেছিলেন। কিন্তু দর্শকের অনুরোধে শার্লক হোমসকে বাঁচিয়ে আনার জন্য আর্থার কোনান ডয়েল আবার লিখলেন, হ্যাঁ, শেষ মুহূর্তে শার্লক হোমস বিশেষ একটি কায়দার সাহায্যে জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে রক্ষা করেছিলেন নিজেকে, কিন্তু পড়ে গিয়েছিলেন খাদে। অবশ্যই খাদে পড়ে যাওয়ার পর পাথরে আটকে যান, তারপর সেখান থেকে কিছুক্ষণ অজ্ঞান থাকে, জ্ঞান ফিরে আসার পর পাথরে হাত দিয়ে মাইন্ড মিনারেল করে কখনো ঘাসের গোড়া ধরে অতি কষ্টে সেই পাহাড় বেয়ে উপরে উঠে আসেন। তো আবার তিনি বাঁচিয়ে দিলেন শার্লক হোমসকে। এভাবে এই গল্পগুলো তোমরা পড়ো, বইয়ের গল্পের বাইরে এই গল্পগুলো গল্পের বই থেকে বা বইমেলায় গেলে কিনো শার্লক হোমসের গল্প ভীষণ ইন্টারেস্টিং। এরকম ইন্টারেস্টিং, আমি ব্যক্তিগতভাবে আমি বলি, আমি শার্লক হোমসের একটা গল্প পড়েছিলাম, বাস্কারভিলের শিকারী কুকুর, গল্পটার নাম বাস্কারভিলের শিকারী কুকুর। গল্পটার পাতা সংখ্যা হলো 721, 721 পাতার গল্প, কিন্তু এতটা ইন্টারেস্টিং আমি একদিনে পুরো ওই 721 পাতার গল্পটা শেষ করেছিলাম খাওয়া দাওয়া ত্যাগ করে, কারণ ছাড়তে পারছিলাম না, কি হবে এরপরে কি হবে এরপরে কি হবে এরপরে, এরকম টেনশনে ছিলাম। তো গল্পটা শেষ করতে পেরেছিলাম একদিনে পুরো। ঠিক আছে, তো তোমরা দেখো, পড়লে তবে আমি বুঝতে পারছি এর জন্য একটা হাততালি। সংখ্যাটা একবার ভাবো, 700-র উপরে পাতা সংখ্যা, যেটা আমরা এক বছরেও হয়তো মানে কল্পনার বাইরে, যে এক বছরে 700 পাতা, 2-5 পাতা পড়লেই তোমরা বিশেষ করে ধৈর্য মানে হারিয়ে ফেলো। সেখানে স্যার খাওয়া দাওয়া ত্যাগ করে মধ্যরাত্রি পর্যন্ত গোয়েন্দা গল্প পড়ছে শার্লক হোমসের, মানে কতটা এই বিষয়ে ওনার আগ্রহ রয়েছে সেটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর পরে তোমাদেরকে গল্প অনেক শোনাবে। সি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেছে, ডি গ্রুপ, তাই তো? ডি গ্রুপ 27 চুজ করেছে। 27 নম্বরে রয়েছে শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন? সর্বশেষ গুপ্ত সম্রাট কে ছিলেন? হাত তোলার প্রয়োজন নেই, বারবার ভুলে যাচ্ছ কেন? হাত তোলার কোনো প্রয়োজন নেই। যারা পারবে চুপচাপ বসে থাকো, সাইক্লিক অর্ডারে ঠিক চলে যাওয়া হবে তোমাদের ওখানে। এই সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সময় কিন্তু থেমে নেই। গল্পের দিকে যাচ্ছে, টাইম ওভার, -3 ডি গ্রুপ, -3। ব্যক্তিগত প্রশ্ন আচ্ছা, না বাড়ায় -3 পেলেও পরবর্তী ক্লিয়ার সুযোগ, বোনাস। আবু একবারটি বোনাস মানে কি? অতিরিক্ত। সেই অতিরিক্ত নম্বর কে পাবে, মানে কারা ভালো করে প্রিপারেশন নিয়ে এসছো, বা কাদের মানে কোন টিমের স্মৃতি একদম পোক্ত, পাকাপোক্ত, সেটা আমরা দেখে নেব। ই গ্রুপ দেওয়ার পর এফ গ্রুপের কাছে এসেছি, এফ গ্রুপ পাস করেছে। বোনাসে ভুল উত্তর দিলে কত নম্বর কাটা যাবে? -4 কাটা যাবে। প্রশ্নটা, হ্যাঁ, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন আমি আবার রিপিট করছি, সর্বশেষ বা শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন? দ্বিতীয় জীবিত গুপ্ত। একদম সঠিক উত্তর।
এফ গ্রুপ সঠিক উত্তর দিয়ে বোনাসে পাস স্কোর। ইতিহাস কিন্তু ভালো করে অরিজিনাল থাকলে কিন্তু অসুবিধা আছে। জি গ্রুপ ইতিহাস হয়ে যাবে। জি গ্রুপ পাবে পাস স্কোর, বোনাসে অনেক এগিয়ে গেল জি গ্রুপ। একদম খেলায় এই যে চলে কেউ উঠছে কেউ নামছে, এটাতেই তো মজা আছে। শেষ ওভারে অনেক কাজে লাগে, এক রান হলেও কাজে লাগে, সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বেশ, পুরো ভাবার বাইরে কখন যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে আবহাওয়ার মতন। চতুর্থ রাউন্ডের শেষে কি মানে এখানে যে চিত্রটা ছিল সেই চিত্রটা কিন্তু হঠাৎ করেই বদলে গেল। আমরা ব্যক্তিগত প্রশ্নের জন্য আচ্ছা, যাব এরপর ই গ্রুপের কাছে। 28 নম্বরে রয়েছে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কুষাণ সাম্রাজ্য নিশ্চয়ই প্রত্যেকেই তোমরা এটা পড়েছো। সেই কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা ফেমাস ব্যক্তিত্ব। ই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। তুই কোটি মেরে গেছিস? 28 ই গ্রুপ কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? টাইম যারা টাইম শেষ। যে সমস্ত বাইরে ঘোরাঘুরি করছো, ই গ্রুপ যদি তোমাদের এই বিষয়ে মানে তোমরা বসো। আচ্ছা, ই গ্রুপ কারণ পরবর্তী পর্যায়ে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। ই গ্রুপ এই যে প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাই -3 পাবে। আমরা বোনাসের জন্য এফ গ্রুপের কাছে যাব। এফ গ্রুপ হাত তুলে নিয়েছে। প্রশ্নটা আমি আরেকবার বলছি। সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জি গ্রুপ প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রশ্ন। জি গ্রুপ পাস করে দিয়েছে। এইচ হাত থেকে দিয়েছে। বোনাসের জন্য আই রেজিস্ট্রেশন আছে, যদি ভুল হয়ে গেলে তো -4। এই জন্য জয়িতা এবং তার টিম যথেষ্ট একটা রেজিস্ট্রেশনের মধ্যে আছে। সেই রিস্ক আর নিতে চাইছে না, কিন্তু রিস্ক নিতে হবে। লাইভে রিস্ক না নিলে কিন্তু হবে না। ফুল শট খেললে আউট হয়ে যাওয়ার চান্স আছে, তাই খেলতে চাইছে না। রিস্কে কিন্তু মজাও আছে আবার, তাই তো নাকি? কিন্তু এটাও জানতে হবে শট না খেললে অন্য স্কোর যদি এগিয়ে যায় অন্য টিম, তাহলে তুমি পিছিয়ে গেলে কিন্তু। আচ্ছা, এরপর ই গ্রুপ বলবে বলি বি গ্রুপ। বেশ, বি গ্রুপ মুদুল পাচ্ছিস? সঠিক উত্তর পুজো, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। বি গ্রুপ একদম স্বমহিমায় আবারও ফিরে এসেছে। হয়তো ব্যক্তিগত প্রশ্নে সঠিক উত্তর দিতে পারেনি এই পঞ্চম রাউন্ডের এতে, কিন্তু বোনাসের যে সুযোগটা তৈরি হয়েছিল সেই সুযোগটা কিন্তু একদম ক্যাপচার করে নিয়েছে। এবং অনেক ক্লোজ একটা ম্যাচ হয়ে যাচ্ছে বি এবং সি এর মধ্যে। এই নাম্বারিংটাই হয়তো ফাইনাল স্কোর বলতে দেবে। দেখা যাক, আমরা ব্যক্তিগত প্রশ্নের জন্য চলে আসবো এই গ্রুপের কাছে। নাম্বার 10 কার জার্সি নম্বর? সচিন তেন্ডুলকারের জার্সি নম্বর নাম্বার 10। আর কার? আচ্ছা, লিওনেল মেসির এটা জার্সি একটা নম্বর। 10 নম্বর প্রশ্নে এটা একটা কোইন্সিডেন্স। সেখানে 10 দিয়ে প্রশ্ন আছে যে 10 টাকার কয়েন যেটা দিয়ে তোমরা ফুচকা, ঘুগনি, আলু কাবলি বা পেয়ারা খাও, সেই 10 টাকার কয়েনের ব্যাস কত? 10 টাকার কয়েনের ব্যাস কত? ভেবে উত্তর দেবে, কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু -3। বলো। 27 মিলিমিটার। একদম একদম সঠিক উত্তর। হাততালি। এবার তারা বুঝতে পারছো কতটা নিরীক্ষণ করতে হয়, শুধু মুখস্থ করেই নয়, তোমরা হাতে কয়েন থেকে ভেবে দেখবে স্কেল দিয়ে যে ব্যাস কত, সেটাও কুইজের প্রশ্ন হয়ে যাবে। শুধু ব্যাস কেন, ওজন মাপতে হবে। যারা পরবর্তী ক্ষেত্রে সায়েন্স পড়বে তাদেরকে এরকম জিনিসগুলোর ওজন মনে রাখতে হবে। একটা ছোট্ট 10 পয়সার কয়েন দেখেছো তোমরা? চকচকে নিকেলের 10 পয়সার কয়েনের এক্সাক্ট ওজন হলো 2 গ্রাম। 2 গ্রাম। তো আমার কাছে যে 2 গ্রামের পার্ট না থাকে, আমি ওই 10 পয়সা ব্যবহার করে ওজন করতে পারবো। ঠিক আছে? বেশ।
ব্যক্তিগত প্রশ্নে সঠিক উত্তর দিয়ে +5 স্কোর করে দিল এফ গ্রুপ। জি গ্রুপের ডাইরেক্ট প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে রয়েছে বাংলার কীট পতঙ্গ একটি বই। এই বইটি কার লেখা? পতঙ্গ বইটি কার লেখা? টাইম স্টার্ট নাও। জি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। শারদীয়া উৎসবের আগে বা স্কুল ছুটি পড়ার আগে দীক্ষাই সাধনা বঙ্গ বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আজকে আয়োজন করেছে মেগা কুইজ কম্পিটিশন। গোপাল চন্দ্র ভট্টাচার্য। একদম একদম সঠিক উত্তর। জি গ্রুপ একদম ধামাকাদার পারফরম্যান্স করে যাচ্ছে। অরুণিমা যে প্রিপারেশন নিয়ে এসেছে, ঠিক আছে, তারই বহিঃপ্রকাশ আমরা প্রায় প্রতিটি রাউন্ডে আমরা পাচ্ছি। গতবারে এই ধরনের বহিঃপ্রকাশই আমরা চাই। ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের এই ধরনের বহিঃপ্রকাশ, এই যে ইতিবাচক বহিঃপ্রকাশ, তাদের মধ্যে যে তারা শুধুমাত্র পড়াশোনার গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, তারা বাইরের জগৎ সম্পর্কে ওয়াকিবহাল আছে, যেটা বারবার আমি বলেছি, সেটাই আমি দেখতে চাই। এই অরুণিমা বা আরো কয়েকজনকে দেখছিলাম, তারা প্রিপারেশন ঠিক থাকার জন্য না থাকার জন্য বেশ নিজেদের কনফিডেন্সের অভাবে ভুগছিল এবং লো স্কোর করেছিল। তারা কিন্তু এবারে এই কয়েকদিনের মধ্যে পারফরমেন্সকে অনেক আপডেট করেছে এবং দেখো, তোমরা নিজেরাই দেখো, তারা কিন্তু অনেকটা স্কোর করেছে, অনেক এগিয়ে আছে। তো চেষ্টা করলে সবই হয়, চেষ্টা করতে হবে, সময় দিতে হবে। পরিশ্রম কখনো বিফলে যায় না, এটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। পরিশ্রম কখনো বিফলে যাবে না, পরিশ্রমটা কিন্তু করতে হবে। এটা লটারি নয় যে টিকিট কাটলাম পেয়ে গেলাম হঠাৎ করে 1 কোটি টাকা, ঠিক আছে। পরিশ্রম করলে তার যে ইতিবাচক ফল সেটা কিন্তু আমরা পাবো দুদিন আগে বা দুদিন পরে। আচ্ছা, এরপর এই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। কত নম্বর? এইচ 26। 26 নম্বর প্রশ্নে রয়েছে বাদল স্তম্ভলিপি। নাম শুনেছ? বাদল স্তম্ভলিপিতে কার কীর্তি কাহিনীর কথা উল্লিখিত আছে? বাদল স্তম্ভলিপি, সেই বাদল স্তম্ভলিপিতে কার মানে কোন শাসকের কীর্তি কাহিনীর কথা উল্লিখিত আছে? ভুল উত্তর। -3 দিতে হবে এই গ্রুপকে দুর্ভাগ্যবশত। আচ্ছা, যদিও উত্তর এটা নয়, কিন্তু মানে তুমি যেটা বললে ওটা যোগ্য নয়, যোগ্য শ্রী সাতকর্মী, ওটা উত্তর নয়, কিন্তু উত্তর অন্য কিছু। প্রশ্নটা আমি আবার বলছি, বাদল স্তম্ভলিপি, বুঝতে পারছো? বাদল স্তম্ভলিপিতে কোন শাসকের কীর্তি কাহিনীর কথা উল্লিখিত আছে? আই গ্রুপ কিছুটা খামতি আছে নাকি প্রিপারেশনে? বলো, কনফিডেন্সের সঙ্গে উত্তর দাও, একটু ভেবে নাও, ভেবে নিয়ে বুদ্ধিটাও অ্যাপ্লাই করো তার সঙ্গে। যদি সঠিক হয়ে যায় তাহলে কিন্তু +4, আর ভুল হলে কিন্তু -4। একটু ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। আগে নিজেদের স্কোরটা দেখে নাও, প্লাস হলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আর মাইনাস হলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, প্রয়োগ করতে হবে। ভুল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আই গ্রুপ -4। উপায় ছিল না, ভুল উত্তর দেওয়ার জন্য আই গ্রুপ -4। শেষ বলে শর্টটি খেলতেই হলো, কিন্তু আচ্ছা, অন্যান্য যে সমস্ত আরো গ্রুপ রয়েছে তারা কি এই তাদের মধ্যে কে বলতে পারবে সঠিক উত্তর? কে বলতে পারবে? ভুল উত্তর। আচ্ছা,
F group -4, F group -4। নেক্সট আর কেউ বলো, কেউ পর্বতে উঠতে চাও নাকি সমুদ্রে যেতে চাও? বোনাস হ্যাঁ, পয়েন্ট। সমুদ্রে অবগাহন করবে নাকি পর্বতের শিখরে উঠে সূর্যকে দেখবে? সমতল ভূমি। ঠিক আছে, তাহলে অনেক কিছুই অদেখা রয়ে যাবে। তো থাকি আমরা, প্রায়শই আমরা থাকি বা সমতল ভূমিতে অবস্থান করছি, কিন্তু আমাদের তো মন চাই। আচ্ছা, অন্য কোনো গ্রুপ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? নজরুল ইসলামের সেই কবিতাটা মনে আছে তো? দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের পূর্ণিমাকে, ডুবুরিরা কেমন করে সিন্ধু সেজে মুক্ত আনে, এরকম ছিল লাইনটা। তো আমি যদি না যাই সেখানে, তাহলে জানতে পারবো না সেখানে কি আছে। যেতে হবে। বেশ, কেউ পারবে? কোন গ্রুপ? সবাই আউট করে দিয়েছে। আর রিস্ক কেউ নেবে? তাহলে উত্তরটা বলে দিই নাকি? উত্তরটা হবে দেবপাল। বাদল স্তম্ভলিপিতে যে পাল শাসকের কীর্তি কাহিনীর কথা উল্লিখিত আছে, তিনি আর কেউ নন, তিনি হলেন দেবপাল, পাল বংশের অন্যতম শাসক। আচ্ছা, তারপর ব্যক্তিগত প্রশ্নের জন্য আই গ্রুপ। আই গ্রুপ এইচ হয়ে গেছে, হ্যাঁ থ্রি হয়ে গেছে, এইচ হয়ে গেছে, তাই তো? আই গ্রুপে যাবে। লাস্ট 29 নম্বর, 29। 29। আচ্ছা, আজকের কুইজ কম্পিটিশনের শেষ রাউন্ডের শেষ প্রশ্ন। এরপর যা হবে পুজোর ছুটির পর তোমরা প্রত্যেকে অবগত আছো যে পুজোর ছুটি চলাকালীন তোমরা আনন্দ উপভোগের সাথে সাথে তোমাদেরকে পড়াশোনাটাও বজায় রাখতে হবে, কারণ পুজো শেষ হলেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে। ভালো করে তোমরা প্রিপারেশন কিন্তু নিতে থাকবে। তাহলে আজকের কুইজ কম্পিটিশনের শেষ রাউন্ডের শেষ প্রশ্ন আই গ্রুপের জন্য 29 নম্বর সিরিয়াল চুজ করেছে আই গ্রুপ। সপ্ত জাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন? সপ্ত জাতি তত্ত্ব মানে 7টা জাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন? সপ্ত জাতি তত্ত্বের উদ্ভাবক। একদম সঠিক উত্তর, হাততালি। আবার করে ফিরিয়ে এলো, স্বমহিমায় ব্যক্তিগত প্রশ্নে আবারও আই গ্রুপ জোড়ায় উত্তরায় আছে। ভুল হবে আবার ঠিক হবে, এইভাবে কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে হবে। স্কোরগুলো আমরা একবার ক্যালকুলেশন করে নেব, তারপর ঘোষণা করছি। ঠিক আছে স্যার। আচ্ছা, আজকের প্রত্যেকে শান্ত হয়ে যাও। আজকের কুইজ কম্পিটিশনে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে আমরা পেয়েছি। প্রথম স্থানাধিকারী জি গ্রুপের প্রত্যেকে, এবং এর সাথে আচ্ছা ঠিক আছে, জি গ্রুপ 33 মার্কস পেয়ে প্রথম স্থানাধিকারী হিসাবে বিবেচিত হয়েছে। তারপর আছে বি গ্রুপের জন্য একটা হাততালি প্রত্যেকে। মার্কস করেছে 29, 29 মার্কস করে বি গ্রুপ দ্বিতীয় স্থানাধিকারী। এটা একটু লিপিবদ্ধ করে দিই। আর সেকেন্ড আর হচ্ছে থার্ড। আচ্ছা, আই গ্রুপ
তৃতীয় পজিশনে রয়েছে। আই গ্রুপের জন্য একটা হাততালি। আর অন্যান্য যেগুলি রয়েছে মানসিকভাবে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এখানে প্রিপারেশন যার ভালো হয়েছে বা ভালো যে নিয়েছে তারাই কিন্তু ভালো ফলাফল করেছে। এখান থেকে যে শিক্ষণীয় ব্যাপারটা আছে, ওই যে বলছিলাম তোমাদেরকে যে কর্মের মধ্য দিয়ে, অর্থাৎ ঠিকঠাক তোমরা যদি কর্ম করো তার ফলাফল কিন্তু ইতিবাচক হবে। সেই ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজকে আমরা পেয়ে গেছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে। এবং খেলায় যে যথেষ্ট হাড্ডাহাড্ডি যে ব্যাপারটা আছে, কখনো একটা গ্রুপ উঠে যাচ্ছে আবার কখনো নেমে যাচ্ছে, এই যে একটা চড়াই উতরাই, এটা কিন্তু বেশ আজকে ভালোই লেগেছে, উপভোগ করার মতো। আজকের কুইজ কম্পিটিশনটা খুবই উপভোগ করার মতনই। পুজোর আগে এই ধরনের প্রয়াস দীপসুই সাধনাবঙ্গ বিদ্যালয় তোমাদের জন্য রেখেছিল। আশা করি এই ধরনের কুইজ কম্পিটিশন তোমরা চাইবে আরো ভবিষ্যতে আরো এই ধরনের কম্পিটিশনের মধ্য দিয়ে তোমাদের যে জ্ঞান, সেই জ্ঞানের পরিমিতি আরো বাড়াতে বা আরো সমৃদ্ধ করতে। আচ্ছা, এই বিষয়ে আমি শিক্ষার্থীদের মধ্য থেকেই একজনকে কিছু বলার জন্য বলছি, ফিরদৌসকে বলছি। ফিরদৌস, চলে এসো। কেমন লেগেছে এই কুইজ কম্পিটিশন এবং এই কুইজ কম্পিটিশনের যে প্রাসঙ্গিকতা, সেই বিষয়ে তুমি দু এক কথা বলো। নমস্কার, আমার নাম ফিরদৌস মোল্লা। আমাদের এই দীপসুই সাধনা বঙ্গ বিদ্যালয়ে এই অনুষ্ঠিত কুইজ কম্পিটিশনের জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের বিশ্বনাথ স্যারকে, অমিত স্যারকে এবং অপর্ণা ম্যামকে। এই যে কুইজ কম্পিটিশন হচ্ছে সেটা যেন প্রায় হয়, এটা আমার ইচ্ছা মন থেকে। এবং এতে এই কজনে অংশগ্রহণ আমি কাম্য করি না, যেন আরো বেশি যেন অংশগ্রহণ করে যাবে, সেটা আমার মানে আশা। এবং সবাই ভালোভাবে যেন উত্তর দিতে পারে সেটা কাম্য করবো, কারণ তোমাদের প্রিপারেশন ভালোই হয়েছে, আরেকটু ভালো করলে আরেকটু হাড্ডাহাড্ডি হবে কুইজটা। তো আমি আজকে অতটা আমি বলছি না, আজকে এটা আমি শেষ করছি। জি গ্রুপ 33 মার্কস করে প্রথম স্থানাধিকারী হয়েছে। তাদের প্রথম স্থানাধিকারী হওয়ার জন্য তাদের কতটা আনন্দ হচ্ছে সেটা আমি দু এক কথাই জানতে চাই অদ্রিজার কাছ থেকে। কেমন লাগছে? আজকের এই কুইজ কম্পিটিশনে আমাদের এই প্রতিযোগিতাগুলো খুব ভালো ছিল। শুধু যে আমি যে একাই অংশগ্রহণ করছি তার কোনো মানে নেই। মানে আমার সাথে যারা আমার টিম মেম্বার আছে তাদেরও অনেক বড়। ঠিক আছে, বি গ্রুপের জন্য। আচ্ছা, বি গ্রুপের পক্ষ থেকে ফিরদৌস তো বলেছে আই গ্রুপ, আগের বার কুইজ কম্পিটিশনে আই গ্রুপ সেখানে জয়িতাই সম্ভবত ছিল, সেই জয়িতা প্রথম স্থানাধিকারী, মানে ওদের টিমটা হয়েছিল। এবারে অনেক চেষ্টা করেছে, ভালো পারফরমেন্স করেছে। যাই হোক, খেলায় তো হারজিত রয়েছে। হারজিত মানে কি, মানে প্রথম দ্বিতীয় এই ব্যাপারগুলো তো ক্রমগুলো তো রয়েছে। যাই হোক, ওদের যে টিমের পারফরমেন্স আমার ভালোই লেগেছে। এই বিষয়ে জয়িতার কাছ থেকে কিছু জানতে চাইছি। কেমন লাগছে? এই বিষয়ে জয়িতার একটু হয়তো শরীরটা খারাপ, যাই হোক অমিত স্যার কিছু বলবেন। এই মেগা কুইজ কম্পিটিশনে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে আমার অভিনন্দন। যারা টপ 3 পজিশনে আছে তাদের অভিনন্দন। তবে ফিরদৌস যেমন বলেছে, আমরা চাইবো আরো অনেক বেশি বেশি করে ছেলেমেয়েরা অংশগ্রহণ করুক, তারা জানুক, পড়াশোনার গণ্ডির বাইরে জগৎটাকে চিনুক। আমি যেমন প্রথমে শুরুতে বলেছিলাম, নিজেদের
ঘরের বাইরেও একটা জগৎ আছে, সেই জগৎটাকে আমাদের চিনতে হবে, জানতে হবে, কারণ স্কুলের গণ্ডি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের দেখতে দেখতে। তারপরে এই বহির্জগতে প্রবেশ করতে হবে। শুধু প্রবেশ নয়, বহির্জগতের প্রভাব আমাদের উপর পড়ে থাকে। তো তাই বহির্জগৎটাকে জানতে হবে। এই যে কয়েকটা জিনিস আমি দেখলাম, বিশেষত যখন ছবি দেখায়, খুব পরিচিত ব্যক্তিত্বগুলোকে তোমরা চিনতে পারছিলে না। তারা আমাদের ভারতবর্ষের অনেক নামি দামি ব্যক্তিত্ব। তো তাদেরকে চিনতে হবে, জানতে হবে। শুধুমাত্র বই পড়লেই হবে না। আর কুইজ চলাকালীন আমি বলেছি, দেখো যেমন শার্লক হোমসের গল্প পড়েছি, বইয়ের পাঠ্যপুস্তক ছাড়াও তোমরা অন্যান্য উপন্যাস পড়ো, গল্প পড়ো, সেখান থেকে অনেক তথ্য পাবে। সেই তথ্যগুলো দেখবে যখন তুমি ভালোবেসে পড়বে, সেগুলো মুখস্থ করার বা মনে জোর করে মনে করার প্রয়োজন স্বাভাবিকভাবেই মনের মধ্যে থেকে যাবে। আমি ওই যে গল্পটার কথা বললাম, গল্পটার নামটা মনে রাখলাম কি করে? আমি মুখস্থ করার চেষ্টা করি। আমি মনে রেখেছি এই কারণে যে আমি ভালোবেসে পড়েছিলাম, আমার মনে রয়ে গেছে। কত পাতার মধ্যে সেটাও মনে আছে। তো ভালোবেসে পড়লে দেখবে সব কিছুই মনে থাকবে, জোর করার প্রয়োজন পড়বে না সেখানে। কুইজের প্রশ্ন বা কুইজে অংশগ্রহণের জন্য যে প্রিপারেশন তোমরা করছো, তার সঙ্গে আর একটা জিনিস আমি বলে রাখি, প্রিপারেশনের এটা একটা অংশ। তোমরা যখনই কোনো নতুন তথ্য পাবে, যেখানেই পাও, যে রেডিওতে শোনো, কোনো কুইজে অংশগ্রহণ করতে গিয়ে জানো, খবরের কাগজে পড়ো, কোনো বইতে পাও, কেউ বলছে শুনলে, কোথাও ঘটছে জানলে, যে কোনো তথ্য তোমরা একটা খাতা বা ডায়েরি করবে। যেদিন শুনবে, যেই মুহূর্তে শুনবে, যদি পারো সেই মুহূর্তেই নোট ডাউন করবে, না হলে সেই দিন এসে ওই ডায়েরিটা লিখে রাখবে নাম্বারিং করে। দেখবে ওই তথ্যটা তোমাকে আলাদা করে আর পড়ে মনে রাখতে হচ্ছে না। তুমি যখনই লিখলে না, তখন থেকে তোমার মনের মধ্যে থেকে যাবে। এটা কিন্তু কুইজের জন্য একটা আদর্শ প্রিপারেশন। আমি এইভাবেই প্রিপেয়ার হতাম। জীবনে অনেক কুইজে অংশগ্রহণ করেছি, সেখানে পুরস্কারও পেয়েছি, কিন্তু মুখস্থ করিনি কখনো এরকম করে। আমি নোট ডাউন করে রাখতাম, সেগুলি মনে থাকতো। আত্মস্থ করতে হবে একদম। তো এরকম ভাবে তোমরা প্রিপেয়ার হতে পারো। তোমাদের কাছে তো অনেক সুবিধা, এখন সোশ্যাল মিডিয়া রয়েছে, গুগল রয়েছে, তোমাদের কাছে জানার অনেক ইজিয়েস্ট পদ্ধতি রয়েছে। আমাদের কাছে কিন্তু এতটা সহজলভ্য ছিল না, আমাদের সেই বই নির্ভর হয়ে থাকতে হতো। তবে বই নির্ভর হওয়ার একটা বিরাট সুবিধা আছে। কি সুবিধা? ধরো তুমি একটা কোনো পার্টিকুলার তথ্য খুঁজছো, আমি উদাহরণস্বরূপ বলি, ধরো তুমি খুঁজছো যে মানুষের শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটা, একটি জীবন বিজ্ঞানের বই খুঁজছো। তো বইয়ের পাতা উল্টে উল্টে খুঁজছো, খুঁজতে খুঁজতে তোমার চোখে পড়বে যে মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটা, বড় হাড় কোনটা, মানুষের শরীরের সবচেয়ে বড় পেশি কোনটা। এগুলো তোমার চোখে পড়বে, চোখে পড়ার সঙ্গে দেখবে মনে থেকে যাচ্ছে। তো বই খোঁজা এটা একটা বড় প্লাস পয়েন্ট। অন্য যে তথ্য খুঁজতে যাচ্ছে শুধু সেটাই নয়, অন্য তথ্যও কিন্তু তার সঙ্গে উঠে আসে। তো যাই হোক, বিস্তারিত বলবো না। আজকে পুরস্কার বিতরণের পালা, এবার কুইজ শেষ হয়েছে আমাদের। তোমাদের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে আমাদেরও প্রচুর প্রিপারেশন থাকে। আমরা এটা নিয়ে প্রায় 3-15 ধরে খেটেছি। বিশ্বনাথ স্যার খেটেছেন, স্যারের জন্য একটা জোরে হাততালি। অন্যান্য সমস্ত এবারের কুইজ কম্পিটিশনে আমার তো এটা মস্তিষ্কবশত, মানে এই ভাবনা বাস্তবায়ন আমি ঘটিয়েছি, কিন্তু যাকে আমি সর্বতভাবে পেয়েছি বা এইবারের কুইজ কম্পিটিশনে আমি বলতে চাই যে আমার থেকে অনেক বেশি এই বিষয়টা নিয়ে এগিয়ে ছিলেন অমিত স্যার। অমিত স্যারের সঙ্গে কাজ করি। আচ্ছা, এরপর কুইজ কম্পিটিশন সমাপন হয়েছে, পুরস্কার বিতরণী পালা। প্রথম থানাধিকারীকে ডেকে নিচ্ছি, জি গ্রুপ, তোমরা একটু চলে এসো। প্রথম থানাধিকারী দলকে ডেকে নিচ্ছি স্টেজেতে। অমিত স্যার প্রথম থানাধিকারী দলেছে আকর্ষণীয় পুরস্কার। প্রাক শারদীয়া মুহূর্তে যে কুইজ কম্পিটিশন হয়েছে, হ্যাঁ, হাততালি প্রত্যেকে, একে একে চলে আসো। দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয় চেষ্টা করে নতুন কিছু করে দেখানোর, সেই প্রচেষ্টা
আজকে অনেকটাই বাস্তবায়িত হচ্ছে, ভবিষ্যতে আরো নতুন নতুন প্রোগ্রামের মধ্য দিয়ে, নতুন নতুন অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করব বা তোমরা সমৃদ্ধ হবে, এটুকু আশা রাখি। অনেক অনেক আশীর্বাদ রইল শিক্ষার্থীদের প্রতি। আচ্ছা, এরপর দ্বিতীয় স্থানাধিকারী যারা, ছবি ছবি তুলে নাও একটা, আপনারা আসুন। আচ্ছা, দ্বিতীয় স্থানাধিকারী দলকে ডেকে নিচ্ছি। বি গ্রুপ চলে আসো, বি গ্রুপের সদস্যরা চলে আসো। সদস্যদের পুরস্কার তুলে দেবেন মাননীয় বিশ্বনাথ স্যার। বি গ্রুপের সদস্যরা একে একে চলে এসো। এরপর সি গ্রুপকে ডেকে নেব। সি গ্রুপের সদস্যরা মঞ্চের দিকে চলে এসো। সি গ্রুপ আই গ্রুপ অপর্ণা ম্যামকে অনুরোধ করবো যে থার্ড পজিশনের পুরস্কার তুলে দেওয়ার জন্য। আসুন।